আসসালামু আলাইকুম। আমি আনিস আহমেদ। তোমাদের আরো একটি লাইভ ক্লাসে, আইসিটির আরো একটি লাইভ ক্লাসে তোমাদের সাথে যুক্ত হলাম। তো আজকের লাইভ ক্লাসের যে অধ্যায়টা সেটা দেখো, অলরেডি আমরা নাম এখানে দিয়ে দিছি। আজকে হচ্ছে আইসিটি বইয়ের সব থেকে ইম্পর্টেন্ট অধ্যায়টা আমরা আজকে লাইভ ক্লাসে সলভ করব ইনশাল্লাহ। তো এই অধ্যায়টা কেন গুরুত্বপূর্ণ বলতেছি, কারণ এই অধ্যায় এমন একটি অধ্যায় যেখান থেকে নিম্নত অর্থাৎ সর্বনিম্ন দুইটা সিকিউ আসবে। অর্থাৎ দুইটা সিকিউ বলতে এখানে 20 মার্ক থাকতেছে এবং এমসিকিউ 7-8টা এরকম আসবে। তো একটা অধ্যায় থেকে আমরা প্রায় 27 থেকে বা 30-এর কাছাকাছি, অর্থাৎ 25 থেকে 30-এর কাছাকাছি একটা মার্ক কিন্তু আমরা এখানে কি করতে পারবো, এখান থেকে তুলতে পারবো। তো এই জন্য এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। তো এই অধ্যায়ের শুরুতে আমরা এখানে তোমাদের টপিক ভিত্তিক আলোচনা হবে না, হবে হচ্ছে এমসিকিউ সলভ, এবং এমসিকিউ এর মধ্যে যে টপিকটা যখন করে থাকবে সেই টপিকের বিস্তারিত আলোচনা হবে ইনশাল্লাহ। তো শুরুতে দেখো, আমাদের এখানে অধ্যায় দেয়া আছে নাম। তো তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। এখানে তৃতীয় অধ্যায়টা হচ্ছে দুইটা পার্টে বিভক্ত করা। প্রথম পার্টটার মধ্যে আছে প্রথম পার্টে হচ্ছে সংখ্যা পদ্ধতি এবং দ্বিতীয় পার্টে হচ্ছে ডিজিটাল ডিভাইস। তো আমরা চেষ্টা করব একটা লাইভের মধ্যে দুইটা পার্টে এখানে আলোচনা করার। তো শুরুতে এখানে দেখো ফেভারিট এমসিকিউ দেয়া আছে, মানে আমি আগে থেকেই এমসিকিউ সিলেক্ট করে রেখেছি তোমাদের জন্য। তো প্রথম যে এমসিকিউটা আছে দেখো, এখানে বলা আছে যে 1110, অর্থাৎ তিনটা ওয়ানের পরে জিরো, এরপরে দশমিক অর্থাৎ ডট দেওয়া আছে, এরপরে ডাবল ওয়ান। এখন একটা জিনিস খেয়াল করো, এটা যদি আমি ইংরেজিতে কনভার্ট করি তাহলে 1110.11, এটা হচ্ছে বাইনারিতে দেয়া আছে। এখন এখানে একটা সংখ্যা দেয়া আছে পূর্ণ সংখ্যা, অর্থাৎ এটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর এটা হচ্ছে ভগ্নাংশ। তো পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশের এই ব্যবহারটা আমরা যদি দেখি, এই যে পয়েন্টটা আছে এটাকে আইসিটিতে বলা হবে হচ্ছে রেডিক্স পয়েন্ট। রেডিক্স পয়েন্ট। আচ্ছা, এই রেডিক্স পয়েন্টের কাজ কি? এই রেডিক্স পয়েন্টের কাজ হচ্ছে, এখানে একটা কাজ আছে, এই রেডিক্স পয়েন্টের কিছু কিছু বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যগুলো কেমন? এই রেডিক্স পয়েন্টের আগে, অর্থাৎ রেডিক্স পয়েন্টের আগে যে সংখ্যাটা থাকে এটাকে বলা হবে পূর্ণ সংখ্যা। এটার নাম হচ্ছে পূর্ণ সংখ্যা। অর্থাৎ রেডিক্স পয়েন্টের, মনে করো এটা হচ্ছে একটা রেডিক্স পয়েন্ট, এই রেডিক্স পয়েন্টের আগে যেটা থাকবে এটাকে বলা হবে, আচ্ছা এটাকে এদিক থেকে লিখি, এটাকে বলা হবে হচ্ছে পূর্ণ সংখ্যা। রেডিক্স পয়েন্টের আগে যেটা থাকবে এটার নাম হচ্ছে পূর্ণ সংখ্যা, এবং রেডিক্স পয়েন্টের পরে যে সংখ্যাটা থাকবে এটাকে বলা হবে ভগ্নাংশ। তো এখন দেখো, এখানে হচ্ছে রেডিক্স পয়েন্টের আগের অংশটা আমরা জানি হচ্ছে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ। তাহলে এই যে অংশটা আছে এটা রেডিক্স পয়েন্টের আগে, এই অংশটার নাম কি? এই অংশটার নাম হচ্ছে পূর্ণ সংখ্যা, আর এই অংশটার নাম হচ্ছে ভগ্নাংশ। তো এখন এখানে বলা আছে এর সমকক্ষ হেক্সাডেসিমাল সংখ্যা কত। তো এর সমকক্ষ হেক্সাডেসিমাল সংখ্যাটা যদি আমরা বের করতে যাই, তাহলে দেখো আমরা প্রথমে এটা বাইনারিটা লিখে নেব। এই বাইনারির পরে আমরা ইকুয়াল দিয়ে ওয়ার্ড চিহ্ন দিয়ে এখানে আমরা হেক্সাডেসিমালের ভিত্তি দিব। আমরা জানি হেক্সাডেসিমালের ভিত্তি কত? হেক্সাডেসিমালের ভিত্তি হচ্ছে 16 আর বাইনারির ভিত্তি হচ্ছে 2। তো এখন যখন বাইনারি থেকে হেক্সাডেসিমাল যাব তখন আমাদের যে নিয়মটা ফলো করতে হবে সেটা হচ্ছে 4 বিটের কাজ করতে হবে, মানে 4 বিট করে আলাদা করে নিতে হবে। তো এখন দেখো আমরা 4 বিট আলাদা করব, 0 1 1 1, এই যে 4টা বিট আলাদা করলাম। এখন কথা হচ্ছে কেন আমরা এই ডান থেকে বাম দিকে আলাদা করলাম? কারণ আমরা জানি রেডিক্স পয়েন্ট সবসময় ডান থেকে বাম দিকে যায়, অর্থাৎ এই রেডিক্স পয়েন্টের আগের অংশটা ডান থেকে বামের দিকে চলে যায়। তো আমরা এখানে 4টা বিট পূরণ করে নিলাম। এখন ভগ্নাংশটা কোন দিক যাবে? বাম থেকে ডানের দিকে যাবে। তো এখন দেখো এখানে আছে আমাদের 2টা, কিন্তু আমাদের হেক্সাডেসিমালে কাজ করতে হয় 4 বিটের। তো এখানে 2টা বিট আছে, আমরা সামনে 2টা বিট দিয়ে 4টা পূরণ করে নিলাম, মানে আলাদা করে নিলাম। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমাদের একটা সমীকরণ আছে, মানে যেটাকে ধারা আছে, সেই ধারাটা হচ্ছে 1 2 4 8 তারপরে 16, অর্থাৎ আমরা ডাবল করে নিতে থাকবো। অর্থাৎ সর্বনিম্ন সংখ্যা 1, 1 এর ডাবল 2, তার ডাবল 4, এরপরে 8, তারপরে 16, এইভাবে আমরা চলতে থাকবো। তো এখন দেখো আমাদের এখানে কম্পিউটার সিস্টেমে দুইটা পদ্ধতি থাকে। কম্পিউটার সিস্টেমে দুইটা পদ্ধতি থাকে। একটা হচ্ছে কম্পিউটার সিস্টেমের পর্যায় থাকে দুইটা, একটা হচ্ছে অন, আরেকটা হচ্ছে অফ। এই দুইটা পর্যায় হচ্ছে কম্পিউটার সিস্টেমে থাকে। যদি অন বোঝায় তাহলে এর মাধ্যমটা হয় 1,
অফ বোঝালে এর মাধ্যমটা হবে 0, কারণ কম্পিউটার সবসময় দুইটা সংখ্যা চিনতে পারে, একটা 0 আর একটা 1। তাহলে যখন অন হয় তখন 1। এখন দেখো এখানে আমাদের অন কোন কোন সুইচটা আছে, আমরা যদি এখানে সুইচ ধরে নেই তাহলে দেখো প্রথম 3টা সুইচ অন আছে। আচ্ছা, প্রথম 3টা সুইচ যেহেতু 3 বিটের কাজ করতেছি, তাহলে আমরা এখানে 3টা দিব, 1, 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4। তো এখন বলো দেখি এখানে আরেকটা আছে 4 এর ডাবল 8, যেহেতু 4টা বিটের কাজ হচ্ছে তাহলে 4টা আমরা সুইচ দিলাম এখানে। তো শুরুতে দেখো শেষেরটা একদম, এটা 1, এটা অন, এটা অন, এই 3টা অন করা আছে, আর যেগুলো অন করা থাকবে সেগুলো যোগ করতে হবে। তাহলে 8 আর 4 কত? 8 আর 4 12, 12 আর 2 14। আচ্ছা, 14 সমান কি আমরা জানি? আমরা জানি 9 এর পরে যখন কোনো সংখ্যা চলে আসে তখন কি করতে হয়, তখন আমাদের লেটার নিয়ে আসতে হয় হেক্সাডেসিমালে। যেমন 9 এর পরে 10, যদি আমরা 9 এর পরের সংখ্যাটা চিন্তা করি তাহলে 9 এর পরে হবে এ, এরপরে বি, এরপরে সি, মানে এটার মান হচ্ছে 10, এটার মান 11, এটার মান 12, এভাবে কত পর্যন্ত যাবে? ডি, তারপরে ই এবং এফ, এটার মান হচ্ছে 15। তো এখন দেখো এখানে 8 আর 4 12 আর 2 14, তাহলে 14 সমান কত আমরা জানি? দেখো 14 সমান, এটা যদি 12 হয় তাহলে এটা হবে 13 এবং এটা হবে 14। তাহলে 14 সমান আমরা কি পেলাম? ই পাইলাম। তো সেক্ষেত্রে আমাদের এখানে কি লিখতে হবে? এখানে কিন্তু এই জায়গাটায় ই লিখতে হবে, তার মানে এটা সমান কি পাইলাম? এটা সমান পাইলাম ই। আচ্ছা, এবার আমরা একইভাবে ভগ্নাংশ অংশটাও চলে যাব। তাহলে ভগ্নাংশ দেখো প্রথমে কি আছে? 1 1 0 0, এটা ভগ্নাংশের পরের অংশটা। তো এখন দেখো আমাদের সুইচ গুলা কিভাবে থাকে? 1 2 4 8। তো এখন কোনটা কোনটা অ্যাক্টিভ আছে? 8 আর 4। তাহলে 8 আর 4 যোগ করলে কত হয়? 12। আর 12 সমান আমরা কি জানি? 12 সমান জানি হচ্ছে সি। তাহলে এটা আসবে কত? সি। তাহলে দেখো ই পয়েন্ট সি, অর্থাৎ ইর সাথে কত যোগ হবে? ই দশমিক সি, এটা হবে। তাহলে এখন দেখো এই অপশনের মধ্যে কোনটা কোনটা আছে? প্রথমে ই পয়েন্ট এ, অর্থাৎ ই দশমিক এ দেওয়া আছে, তারপরে ই পয়েন্ট সি, তারপরে সি পয়েন্ট ই, তাহলে ই পয়েন্ট জে। এখন কোনটা হবে? ই পয়েন্ট সি। তার মানে অ্যান্সার কোনটা হবে? বি নাম্বার হবে আমাদের ফলাফল অ্যান্সার। ঠিক আছে, তাহলে কিভাবে হলো আশা করি এটা বুঝতে পারছো। এরপরে আমরা পরবর্তী কোশ্চেনে যাব। পরবর্তী কোশ্চেনটা কি দেয়া আছে? আচ্ছা, তার আগে আমরা এদিকে একটু আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা আমরা এখন বের করব। দেখো পরবর্তী কোশ্চেনের মধ্যে দেয়া আছে পরবর্তী কোশ্চেন দেয়া আছে যে হচ্ছে 17, অর্থাৎ এখানে মান কত দেয়া আছে? 17 অক্টাল সংখ্যাটা দেয়া আছে অক্টালে। এখন বলছে যে এর পরের সংখ্যা কোনটি? এর পরের সংখ্যা কোনটি? এটা ঢাকা বোর্ড 2019 সালের কোশ্চেন, এবং ঢাকা বোর্ড 2019 সালে এই প্রশ্নটা এসেছিল। এখন দেখো এখানে মান যেটা দেয়া আছে আমরা সেটা যদি একটু পর্যালোচনা করি তাহলে এখানে দেয়া আছে 17 অক্টাল। বলছে যে এর পরের সংখ্যা কত? আচ্ছা, এই পরের সংখ্যা বের করতে গেলে দুইটা পদ্ধতি ফলো করা যায়। একটা হচ্ছে এর সাথে এক যোগ করে, আরেকটা হচ্ছে পদ্ধতি আছে, সেটা কি আমি সেটা নিয়ে একটু আলোচনা করব। তো দেখো এই সংখ্যাগুলো কেমনে আবিষ্কার হয়েছে, কেন আবিষ্কার হয়েছে, বা কিভাবে আবিষ্কার করা হয়েছে, এটা নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা, আমরা যে সংখ্যাগুলো ব্যবহার করি সেটা হচ্ছে কি সংখ্যা পদ্ধতি বলো দেখি? সেটা হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতি। আর ডেসিমেল সংখ্যা পদ্ধতি কত থেকে? 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি অঙ্ক ব্যবহার করা হয় এই সংখ্যা পদ্ধতিতে। তো এখন এই যে 10 মানে 9 আসলো, এই 9 এর পরে আমরা জানি কত হয়? 9 এর পরে 10 হয়, কিন্তু এই 10টা কিভাবে আসলো এটা কিন্তু আমরা জানি না। তো এটা দেখো কিভাবে আসলো। যখনই কোনো সংখ্যার সর্বোচ্চত সংখ্যাতে চলে যাবে, কোনো সংখ্যা যখন সর্বোচ্চতে চলে যাবে তখন ঘুরে ফিরে আবার কোথায় যাবে? আবার সর্বনিম্নতে চলে যাবে। তো মনে করো এখানে 9 সর্বোচ্চতে গেছে, তাহলে আবার সর্বনিম্নতে আসলো 0। এখন এই সর্বনিম্নের পরের সংখ্যা মানে সর্বনিম্ন থেকে এখন আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকবে। তো সর্বনিম্নের পরের সংখ্যাটা কত দেখো? সর্বনিম্নের পরের সংখ্যা হচ্ছে 1, এই 1টা এখানে বসবে। আবার এরপরে কত হবে? এই 0-র পরের সংখ্যা কত? 1, এখানে আর চেঞ্জ হবে না, এটা 1 চলতেই থাকবে। এভাবে চলতে চলতে আবার কত যাবে? আবার 19 পর্যন্ত যখন যাবে তখন এর পরের সংখ্যাটা কত হবে? দেখো এই যে ডান দিকের সংখ্যাটা, ডান দিক থেকে সবসময় ধরবো, ডান দিকের সংখ্যাটা কি দেয়া আছে? ডান দিকের সংখ্যাটা দেখো সর্বোচ্চ আছে, আর সর্বোচ্চতে গেলেই কোথায় যাইতে হবে? সর্বনিম্নতে যাইতে হবে। তো এখন এটা 0, এবং দেখো 1 এর পরের সংখ্যা, এই 1 এর পরের সংখ্যাটি কত? 2, এই যে 2 এখানে চলে আসলো। ঠিক আছে, একইভাবে আবার যদি তোমরা আচ্ছা একইভাবে যদি এখানে বলা হয় যে 39 এর পরের সংখ্যাটি কত, তাহলে এটা কিভাবে লিখবো?
দেখো সর্বোচ্চতে গেলেই কোথায় যাবে, সর্বনিম্নতে যাবে, সর্বোচ্চ থেকে সর্বনিম্নতে যাবে। এবং এই ডান দিকে যে সংখ্যাটা আছে, বাম দিকে যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটা কি হবে, এর পরবর্তী সংখ্যা হবে। তাহলে 3 এর পরবর্তী সংখ্যাটা কত, 4। তাহলে এর পরের সংখ্যাটা হবে এভাবে, ঠিক আছে। তো এখন যদি আমরা অক্টালেরটা একটু চিন্তা করি, অক্টাল, তাহলে অক্টালের সংখ্যার ভিত্তিগুলো কি কি বলো দেখি। অক্টালের ভিত্তি হচ্ছে 8 এবং সংখ্যাগুলো 0 থেকে কত পর্যন্ত, 0 থেকে হচ্ছে 7 পর্যন্ত। এখন মনে করো 7-এ চলে গেছে, সর্বোচ্চতে চলে গেছে, এখন এই সর্বোচ্চের পরের সংখ্যাটা কত হবে, আবার আমাদের কোথায় যেতে হবে, সর্বনিম্নতে যেতে হবে। তাহলে 0 এবং সর্বনিম্নের পরের সংখ্যাটা কত, 1। তাহলে দেখো 7-এর পরের সংখ্যাটা কত হচ্ছে, 8 হচ্ছে, মানে 8 হচ্ছে না কিন্তু, কারণ এটা সর্বোচ্চ। এটা হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত মোট কয়টি, মোট 8টি অঙ্ক ব্যবহার করা হয় এখানে। এবং এই যে এটার সর্বনিম্ন 0 আর সর্বোচ্চ 7, তাহলে যেহেতু সর্বোচ্চতে চলে গেছে, এরপরের প্রক্রিয়াটা কেমন হবে, আবার সর্বনিম্নতে যাবে এবং আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকবে। তাহলে এরপরের সংখ্যাটা কত, 1, এই যে 1 চলে আসলো। এখন যদি এরকম হয় 17, বলছে যে এর পরের সংখ্যাটা কত, আবার একইভাবে ডান দিক থেকে শুরু করি, সর্বোচ্চতে গেলে কোথায় যায়, সর্বনিম্নতে যায়, সর্বোচ্চতে গেলে কোথায় যায়, সর্বনিম্নতে যাবে। এবং আস্তে আস্তে এই বাম দিকের যে সংখ্যাটা থাকে এর পরের সংখ্যাটা হবে। তাহলে দেখো এখানে আছে 1, 1 এর পরের সংখ্যাটা কত, 2। তাহলে এর পরবর্তী মান কত আসতেছে, 20। এখন দেখো এর মধ্যে অপশন কত নাম্বারে আছে, তাহলে অপশনটা আছে হচ্ছে সি নাম্বার। তাহলে এটার অ্যান্সার কত হচ্ছে, এটার অ্যান্সার হচ্ছে 20। এখন একইভাবে যদি আরেকটা থাকে এরকম, যে মনে করো বলা আছে 37, বলছে যে 37 অক্টাল। এখন বলো দেখি এটা কত হবে, এর পরবর্তী সংখ্যাটা কত হবে। যারা লাইভে আসো তারা একটু শেয়ার করো, যাতে তোমার বন্ধুরা দেখতে পারে লাইভটা। এবং আশা করি এই ক্লাসটা হচ্ছে তোমার 3 অধ্যায়ের সবার জন্য উপকার হবে, কারণ এটা সলভ ক্লাস করাইতেছি। আর এখন ওইভাবে আসলে বেসিক করানোর সময় নাই, যেহেতু সামনে তোমাদের পরীক্ষা, বিশেষ করে 25 ব্যাচের যারা আছো তাদের কিন্তু সামনেই পরীক্ষা। এখন আর ওইভাবে ধরে ধরে প্রত্যেকটা লাইন বোঝায় বোঝায় টপিক ভিত্তিক আলোচনার আসলে ওইভাবে সময় তোমরা পাবা না। তো সেক্ষেত্রে আমরা একবারই কি করব, সলভ ক্লাস করতেছি, এবং সলভ ক্লাসেই আমরা টপিকগুলো আলোচনা করব, ঠিক আছে। তো দেখো এখন যদি 7 মানে 37, এই সংখ্যাটার পরের মানটা কিভাবে বের করব, এই যে সর্বোচ্চতে গেছে তার মানে সর্বনিম্নতে যাব, এবং 3 এর পরের সংখ্যাটা কত, 4। এই যে 3 এর পরের সংখ্যা কি আছে, 4। তার মানে 37 এর পরে অক্টালে কত আসতেছে, অক্টালে আসতেছে হচ্ছে 40, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। পরবর্তী কোশ্চেনটা দেখো কি দেয়া আছে। পরবর্তী কোশ্চেনটা দেয়া আছে দশমিক সংখ্যা 12 এর টুস কমপ্লিমেন্ট কত। টুস কমপ্লিমেন্ট মানে 2 এর পরিপূরক কত। তাহলে 12 এর 2 এর পরিপূরক কত, 2 এর পরিপূরক বের করতে গেলে আমাদের যে জিনিসটা করতে হবে, শুরুতে এই যে 12 আছে, এই 12 সংখ্যাটা বাইনারি মান বের করতে হবে। আর এই বাইনারিটা কিভাবে কত সহজে বের করতে পারবো সেটা দেখো। আমরা একটা ধারা অন করব, সেটা ধারাটা কি, 1, 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, এরপরে 16, এভাবে আমরা চলতে থাকবো। এখন বলছিলাম কোনটা কোনটা, এখন দরকার আমাদের 12। কোন কোন সংখ্যাটা যোগ করলে 12 হবে বলতো, কোন কোন সংখ্যাটা অন করলে 12 হবে। দেখো 8 আর 4 12, তার মানে বাকিগুলো সব 0। এখন পরিপূরক করতে গেলে আমাদের কয়টা বিটের কাজ লাগে, পরিপূরক করতে গেলে আমাদের 8 বিটের কাজ করতে হয়। তো এখানে কয়টা বিট হচ্ছে দেখো, এখানে 1, 1, 2, 3, 4, 5টা। তাহলে আমরা সামনে আরো কি 3টা 0 নেব, মানে 8 বিট পূরণ করব। তাহলে দেখো এখানে 4 আর 4 8টা বিট যখন হয়েছে, তার মানে এটা বাইনারি, এই 12-র বাইনারি মানে এটা। এখন এই বাইনারিটাকে উল্টিয়ে দিলে কি পাওয়া যায়, বাইনারিটাকে মানে বিপরীতকরণ করলে পাওয়া যায় হচ্ছে 1 এর পরিপূরক। তাহলে এটাকে যদি বিপরীতকরণ করি কি হয়, 1, 1, 1, 1, এরপরে 0, 0, 1, 1। এখন এই যে যখন 1 এর পরিপূরক করলাম, তার মানে এটা হচ্ছে কি, এটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট, ঠিক আছে। এই যে ওয়ান্স কমপ্লিমেন্ট করলাম, এই ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে টুস কমপ্লিমেন্ট পাওয়া যায়। তাহলে ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে আমরা 1 যোগ করব, তাহলে 1, 1 যোগ করলে 0, হাতে 1 থাকে, আবার 1, 1 যোগ করলে 0, আবার হাতে 1 থাকে, এই যে 1, এরপরে বাকিগুলো যা আছে তাই থাকবে। এখন দেখো 4টা 1, 0, 1, 0, 0, এটা কোন অপশনে আছে দেখো, প্রথমে 4টা 0, তার মানে এটা হবে না।
এরপরে 4টা 1, 0 0 1 1, এটাও হবে না। এরপরে 5টা মানে 6টা 1 0 0, এটাও হবে না। এরপরে দেখো 4টা 1 0 1 0 0, তার মানে এই ডি নাম্বার অ্যান্সারটা আমাদের মিলে গেছে এটার সাথে। তাহলে এটার অ্যান্সার হবে কি ডি নাম্বার। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা পরবর্তী কোশ্চেনটায় চলে যাব। পরবর্তী কোশ্চেনটাও খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখো এখানে একটা সিগন্যালের চিত্র দেয়া আছে। এই সিগন্যালের চিত্রের মধ্যে দেখো বলা আছে সিগন্যালটির সাংখ্যিক মান কত। এই সিগন্যালের মানগুলো আমি একটা পদ্ধতি তোমাদের শেখাই দেব, তখন আর সিগন্যাল সংক্রান্ত যত প্রশ্ন আসুক না কেন তোমরা করতে পারবা। সিগন্যালের সংকেতটা কেমন দেখো, এটা হচ্ছে যদি কোনো এরকম সিগন্যাল সংক্রান্ত প্রশ্ন আসে, দেখবা যে এই যে এটাকে বলা হবে, যদি এরকম থাকে অর্থাৎ নিচু করা থাকে, মনে করো এরকম দেয়া আছে। আচ্ছা আমি এই চিত্রটার মতো করে আরেকটা চিত্র আঁকলাম। এই যদি এটা হচ্ছে নিচু অবস্থা, অর্থাৎ এই অবস্থানটা হচ্ছে অফ, আর উপরে যেটা থাকবে এই অবস্থানটা হচ্ছে অন। আমরা জানি অন মানে হচ্ছে কম্পিউটারের সিস্টেমের যে পর্যায়টা থাকে সেটা হচ্ছে 1, আর অফ বলতে বোঝা হচ্ছে কি, অফ বলতে 0। তাহলে আমি বলছিলাম নিচে যেটা থাকবে সেটা হচ্ছে কি, নিচে যে প্রক্রিয়াটা থাকবে এটাই হচ্ছে অফ, তার মানে এই জায়গায় বসবে কি 0। আর যেটা উপরে থাকবে সেটা হচ্ছে 1, আবার 0, আবার 1, আবার 0, আবার 1। ঠিক আছে, তাহলে নিচু যেটা থাকবে সেটা হবে 0, আর উপরে যেটা থাকবে সেটা হবে 1। ঠিক আছে, আচ্ছা এটা যদি হয় তাহলে এখন দেখো প্রথমটা কি আছে, প্রথমটা নিচু করা আছে, তার মানে এখানে কি হবে 0। এরপরেরটা উপরে আছে তার মানে 1। এখানে দেখো মাঝখানে একটা ডট দেয়া আছে, এই যে এরকম ডট মানে এখানে দুইটা বোঝাচ্ছে। ঠিক আছে, এখন দেখো এই যে মাঝখানে যেটা দেয়া আছে, এই মাঝখানে মানে দুইটা এখানে ইনপুট আছে, তাহলে 0 0। আবার দেখো উপরেও কিন্তু দুইটা দেয়া আছে, তাহলে 1 1। এবারে নিচে দেয়া আছে তার মানে 0, আবার উপরে দেয়া আছে তার মানে 1, আবার নিচে দেয়া আছে 0। এখন দেখো এই পর্যায়টা কোন অপশনের মধ্যে আছে, কোন অপশনের মধ্যে এটা আছে 0 1 0 0 1 1 0 1 0। তাহলে দেখো প্রথমে 0 1 কোথায় আছে, এটা 0 0, তার মানে এটা হবে না। এরপরে এটা প্রথমে 1, তাহলে এটাও হবে না। তারপরে প্রথমে 1, এটাও হবে না। তাহলে প্রথমে 0 তারপর 1, এই যে প্রথমে 0, এই যে 0, তারপরে 1, এই যে 1, এরপরে দুইটা 0 দুইটা 0, দুইটা 1 দুইটা 1, এরপরে 0 1 0, এই যে 0 1 0। তাহলে দেখো ঘ নাম্বার অ্যান্সারটা আমাদের মিলে যাচ্ছে, তাহলে অ্যান্সার হচ্ছে ঘ। এখন এই টাইপের যত প্রশ্নই আসুক না কেন আশা করি তোমরা করতে পারবা। কেন? কারণ আমরা এখানে সিগন্যালের সিস্টেমটা বুঝতে পারছি, সিগন্যালের উপস্থিতিটা বুঝতে পারছি। সিগন্যালের উপস্থিতি হচ্ছে যদি নিচের দিকে থাকে তাহলে 0, উপরের দিকে থাকলে 1। বুঝতে পারছো? তো এই টাইপের প্রশ্ন যে কোনো বোর্ডে আসুক না কেন, এটা যশোর বোর্ড 2019 সালের কোশ্চেন, তো এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে, আচ্ছা মেহেদি হাসান কমেন্ট করছে, মেহেদি ভালো লেগেছে বুঝতে পারছি। আচ্ছা থ্যাংক ইউ, আশা করি বাকি টপিক গুলাও বুঝতে পারবা। আচ্ছা পরবর্তী কোশ্চেনটাতে আমরা চলে যাব। পরবর্তী কোশ্চেনটার মধ্যে দেখো এটা একদম জ্ঞানমূলক প্রশ্ন, এখানে আসলে ব্যাখ্যা করার কিছুই নাই। ভিত্তির উপর নির্ভর করে সংখ্যা পদ্ধতি কয় প্রকার, মানে কত প্রকার? তাহলে এটা আমরা জানি ভিত্তির উপর নির্ভর করে। ভিত্তি আছে হচ্ছে কয়টা আমরা জানি, ভিত্তি আছে হচ্ছে ভিত্তির সংখ্যা পদ্ধতি হচ্ছে মোট 4 প্রকার, মোট হচ্ছে 4 প্রকার। এখন এই প্রশ্নটা অনেক সময় অন্যভাবে আসে, কিভাবে, যে সংখ্যা পদ্ধতি প্রধানত কত প্রকার। তো প্রধানত আসলে দেখো আমি সংখ্যা পদ্ধতির পুরা চার্ট একটা তোমাদের করে দিচ্ছি, এখান থেকে প্রশ্ন আসবে। তো চার্টটা একটু দেখো, মনোযোগ সহকারে দেখো। লজিক গেট, ও না এটা লজিক গেট সংক্রান্ত না, মানে সংখ্যা পদ্ধতি আর কি। সংখ্যা পদ্ধতি প্রধানত হচ্ছে 2 প্রকার, একটাকে বলা হবে পজিশনাল, আর একটাকে বলা হবে নন পজিশনাল। তাহলে পজিশনালের মধ্যে আবার কয়টা আছে, পজিশনালের মধ্যে আছে 4টা। একটা হচ্ছে দশমিক, একটা আছে অক্টাল, একটা আছে হেক্সাডেসিমাল, আর একটা আছে হচ্ছে বাইনারি। এখন দেখো এই যে 4টা আছে, এখানে 4টা এখানে একটা, মূলত প্রধানত যদি আসে তাহলে আমরা দিব 2 প্রকার। যদি বলে সংখ্যা পদ্ধতি প্রধানত কত প্রকার, তাহলে আমরা দিব 2 প্রকার। আর যদি বলে ভিত্তির উপর নির্ভর করে কত প্রকার, তখন আমরা দিব 4 প্রকার। কেন?
কারণ নন পজিশনাল সংখ্যাগুলোর কোনো ভিত্তি নেই, ঠিক আছে, আর পজিশনাল সংখ্যাগুলোর ভিত্তি আছে। এই প্রত্যেকটারই ভিত্তি আছে। এটার ভিত্তি হচ্ছে কত 10, এটার কত 8, এটার হচ্ছে 16, এটার হচ্ছে 2। তার মানে প্রত্যেকটারই কিন্তু ভিত্তি দেয়া আছে। কিন্তু এই নন পজিশনাল সংখ্যাগুলোর কোনো ভিত্তি নেই, সেক্ষেত্রে ভিত্তির উপর নির্ভর করে সংখ্যা পদ্ধতি হচ্ছে কয় প্রকার? 4 প্রকার। তাহলে অপশন সি নাম্বারের মধ্যে দেখো অ্যান্সার দেয়া আছে। আচ্ছা, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। এখানে বলা আছে সার্বজনীন গেট কোনটি? সার্বজনীন গেট কোনটি? তাহলে বলো দেখি সার্বজনীন গেট কোনটি? সার্বজনীন গেট হচ্ছে 2 প্রকার। সেটা কি কি? একটা হচ্ছে সার্বজনীন গেট কয় প্রকার? 2 প্রকার। একটাকে বলা হবে নর, আরেকটাকে বলা হবে ন্যান্ড। এই যে নর এবং ন্যান্ড, এই দুটাকে বলা হবে কি? সার্বজনীন গেট। তাহলে এখন দেখো দেখি এই দুটার মধ্যে কোথায় দেয়া আছে সার্বজনীন। তাহলে এখানের মধ্যে দেখো এই যে ন্যান্ড, সি নাম্বার, তার মানে অ্যান্সার হবে সি নাম্বার। আচ্ছা, এবার আমরা পরবর্তী কোশ্চেনে যাব। আচ্ছা, এই যে কোশ্চেনটা একটু দেখো, আমি একটু ছোট করে নিচ্ছি। আচ্ছা, এখন দেখো এখানে একটা লজিক সার্কিট বা চিত্র দেয়া আছে। এই চিত্রটার মধ্যে বলা আছে এই চিত্রের আউটপুট এফ এর মান কত, অর্থাৎ এই যে এফ এর মানটা দেয়া আছে, এই মানটা বের করতে বলছে। এই যে এফ এর মান, এখন এফ এর মান আমরা কিভাবে বের করব একটু দেখো। আচ্ছা, মেহেদি কমেন্ট করছো কি অক্টাল ও হেক্সা কি কাজে লাগে? হ্যাঁ, অবশ্যই কাজে লাগে। কারণ হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি যে 4টা আছে, এই 4টাই তোমার হচ্ছে কাজে লাগবে, এবং 4টা বিটে মানে 4টারই কিন্তু নিজস্ব কি ভিত্তি আছে, এবং নিজস্ব মানে স্থান ভেদে মান পরিবর্তন হয়। তো সেক্ষেত্রে ও অক্টাল এবং হেক্সাটাও কাজে লাগবে। এরপরে দেখো আমরা এই চিত্রটা একটু যাই। বলা আছে কি এর একটা মান দেয়া আছে, আবার এখানে একটা নট গেট দেয়া আছে, তার মানে এটাকে এ বার বলা হয়। আবার বির মান দেয়া আছে, এবং এই বিতে এখানে তার মানে এটা হবে বি বার আর এটা হবে এ বার। তো এখন দেখো এখানে প্রথম ইনপুটটা হচ্ছে এ থেকে, তাহলে এটা এ, আর দ্বিতীয় ইনপুটটা হচ্ছে বি বার থেকে, এটা বি বার। তাহলে এখানে অর গেট। আমরা গেটগুলো যদি একটু দেখি, তাহলে যদি এরকম কোনো চিত্র থাকে এটাকে বলা হবে অর গেট। যদি এরকম কোনো চিত্র থাকে এটাকে বলা হবে অ্যান্ড গেট। আর এরকম যদি কোনো চিত্র থাকে এটাকে বলা হবে নট গেট। এই তিনটাকে একত্রে বলা হবে মৌলিক গেট, ঠিক আছে। এখন এর সাথে কিছু কিছু যৌগিক গেট আছে, যে মৌলিক গেটের সমন্বয়ে এগুলো ব্যবহার করা হয়। তো এখন আমরা যদি এই যে অর গেটের সাথে একটা অর গেট আছে, এই অর গেটের সাথে যদি একটা নট গেট যুক্ত করে দেই, তাহলে এটা হয় নর গেট। অর গেটের সাথে একটা নট গেট যুক্ত করলে কি পাওয়া যায়? নর গেট। আবার অ্যান্ড গেটের সাথে একটা নট গেট যুক্ত করলে পাওয়া যায় হচ্ছে ন্যান্ড গেট, ঠিক আছে। তো এখন দেখো এই যে চিত্রটা, এটা কোনটার সাথে মিলে যাচ্ছে? এটা মিলে যাচ্ছে হচ্ছে নর গেটের সাথে। তার মানে প্রথমে আমরা যোগ করব, তারপরে বার করে দিব, অর্থাৎ পূরক করব। তাহলে এটার আউটপুটটা কি আসে? এ প্লাস বি বার এবং পুরোটার উপরে বার, মানে হোল বার যেটাকে বলা হয়। কারণ দেখো একটা ইনপুট এ আর একটা ইনপুট বি বার, এবং এই অর গেটের কাজ হচ্ছে যোগ করা। যোগ করলাম, এবং এই নট থাকার কারণে উপরে একটা বার দিলাম, ঠিক আছে, এই যে বার। এবং এটার আউটপুটটা দেখো, প্রথমে এ বার থেকে আসলো একটা প্লাস, আর বি থেকে আসলো একটা, এবং তার উপরে একটা নট। তাহলে এটার আউটপুট আসলো এ বার প্লাস বি হোল বার। এখন এই দুটার মধ্যে মাঝখানে এখানে দেখো যোগের কাজ দেওয়া আছে, তাহলে এটাকে যোগ করব। তাহলে কি হয় যোগ করলে আসে হচ্ছে এ প্লাস বি বার, তার উপরে বার, এটা ব্র্যাকেট দিলে ভালোভাবে বোঝা যাবে। এরপরে প্লাস এ বার প্লাস বি এবং পুরোটার উপরে বার। এখন দেখো এখানে এফ এর মান কিন্তু এটা দেয়া নেই। এফ এর মান দেয়া আছে কি এই যে অপশনের মধ্যে, কিন্তু এটা নাই। তাহলে আমরা এটা কি করতে পারি? এটাকে আমাদের সরল করতে হবে। আচ্ছা, এটা সরলটা কিভাবে করব আমি একটু এদিকে দেখা দিচ্ছি। প্রথমে এ প্লাস বি বার, পুরোটার উপরে বার, মাঝখানে আবার প্লাস এ বার প্লাস বি, পুরোটার উপরে বার। এখন দেখো আমরা যখন সরল করব, সরল করার সময় একটা জিনিস খেয়াল করব, যে এই যে উপরে যদি বার থাকে, কোনো একটা সমীকরণের যদি একাধিক চলকের উপরে বার থাকে, সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে ডি মর্গান ফলো করে বার ভাঙাই দিতে হবে, ঠিক আছে। ও এখানে আরেকটা জিনিস তোমাদের জানতে হবে, সেটা কি?
আচ্ছা, এটা একটু ভুলে গেছে, এটা একটু বাদ দিলাম আমরা। এরপরে দেখো, এটা প্রথমে হবে এ বার ইন্টু বি ডাবল বার, তারপরে প্লাস এ ডাবল বার ইন্টু বি বার। তো এখন দেখো, এ বার ডাবল বার মানে বি, প্লাস কোনো ডাবল বার মানে থাকা মানে শুধুমাত্র ওই চলকটাই হয়, আর এখানে হয় বি বার। তাহলে দেখো দেখি এই অপশনটার সাথে কোনটা মিলে যাচ্ছে। এ বার বি প্লাস এ বি বার, এই যে এ বার বি প্লাস এ বি বার কোথায় আছে, এ বার বি, এই যে প্রথমটা এ বার বি প্লাস এ বি বার। তাহলে অ্যান্সার কি হচ্ছে, অ্যান্সার হচ্ছে হচ্ছে ক নাম্বার। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, মেহেদি হাসান, বেসিক ক্লাস কোথায় পাবো? আচ্ছা, বেসিক ক্লাস আমাদের ওয়েবসাইট আছে, নিজস্ব ওয়েবসাইট আছে আমাদের। ওয়েবসাইটের মধ্যে প্রতিটা চ্যাপ্টারের প্রতিটা টপিকের আলাদা আলাদা করে ভিডিও দেওয়া আছে, এবং ওই ভিডিওগুলো আসলে ফ্রি না। আমাদের ওই ভিডিওগুলো অ্যাক্সেস আছে, অর্থাৎ 500 টাকায় তোমরা পুরা আইসিটি বইয়ের লেকচার করে করতে পারবা। মানে 500 টাকায় পুরা বই, অর্থাৎ 5টা অধ্যায়ের প্রত্যেক টপিক ভিত্তিক বা অধ্যায় ভিত্তিক আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে। তোমরা চাইলে ওইটাতে আমাদের যে মানবিকিয়ান পেজ আছে ওখানে অ্যাডমিনকে নক দিয়ে বিস্তারিত জানতে পারবা, ঠিক আছে। আর এগুলো আমাদের অলরেডি ওই পেইড ক্লাসগুলোতে সব বিস্তারিত আলোচনা করা হয়েছে, এবং এক্সাম্পল সহ একাধিক ইয়া দেওয়া আছে। তো আর এটা তো আমাদের হচ্ছে জাস্ট লাইভ ক্লাস। লাইভ ক্লাসে তোমাদের আসলে ওইভাবে প্রত্যেকটা টপিক বিস্তারিত আলোচনা করে আবার প্র্যাকটিস করা আসলে সম্ভব না, মানে সময় সাধ্য ব্যাপার। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা পরবর্তী টপিকে চলে যাই, পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্নটা দেখো কি বলা আছে। পরবর্তী প্রশ্নটা দেয়া আছে যে কোনটি বুলিয়ান অ্যালজেব্রায় মৌলিক উপপাদ্য। বুলিয়ান অ্যালজেব্রার অনেকগুলো উপপাদ্য আছে, মৌলিক উপপাদ্য আছে 4টা। সে 4টা কি কি আমি একটু লিখে দেই তোমাদের। মৌলিক উপপাদ্য যেগুলা, এই যে মৌলিক উপপাদ্য আছে 4টা। একটা হচ্ছে এ প্লাস 0, একটা আছে এ প্লাস 1, এ প্লাস এ, এবং এ প্লাস এ বার। একইভাবে এ ইন্টু 0, এ ইন্টু 1, এ ইন্টু এ, এবং আরেকটা আছে এ ইন্টু এ বার। এই যে 4টা, এই 4টাকে বলা হবে মৌলিক উপপাদ্য। এই 4টার মধ্যে এই জিনিসগুলো আমি একটু লিখে দিচ্ছি। দেখো, যদি কখনো সিমিলার চলক হয়, মানে একই রকম চলক হয়, সিমিলার চলক বলতে কি বোঝায়, মানে একই রকম যদি কোনো চলক থাকে, যেমন এ প্লাস এ, এ ইন্টু এ, তখন সেক্ষেত্রে একটা চলক আসবে। এখন যদি কোথাও এমন হয় যে এক্স প্লাস এক্স সমান কত, তখন হবে এক্স, ঠিক আছে। আবার কোনো যদি আমরা কোনো চলকের সাথে কিছু যদি গুণ করি, ঠিক আছে, গুণ করার সময় জিরোর সাথে যদি কিছু গুণ করি তাহলে জিরোই হবে। এখন যদি জিরোর সাথে তুমি পুরো পৃথিবীকেও গুণ করে দাও, তারপরে কি হবে, ফলাফল আসবে জিরো, পৃথিবী আর থাকবে না, ঠিক আছে। এখানেও সেম, জিরোর সাথে যদি কোনো চলক গুণ করা হয় তখন আর কি থাকবে না, তখন কোনো চলকই থাকবে না। আচ্ছা, আমি একটা এক্সাম্পল দেই। মনে করা আছে এক্স প্লাস ওয়াই, এটার সাথে আমি জিরো গুণ করলাম, ফলাফল কি আসলো, ফলাফল আসলো জিরো। কেন? কারণ জিরোর সাথে তুমি যেটাই গুণ দাও না কেন ফলাফল জিরো আসবে। এই যে এখানেও সেম কাহিনীটাই হচ্ছে, জিরোর সাথে যদি আমরা এ যোগ মানে প্লাস করি তখন হবে কি, তখন হবে আবার এ। এখন যদি এটার সাথে আমরা এক্স প্লাস ওয়াই, এটার সাথে আমি জিরো যোগ করলাম, তখন ফলাফলটা কি আসবে, তখন ফলাফলটা আসবে হচ্ছে এক্স প্লাস ওয়াই, তখন আর জিরো আসবে না। মানে যোগ করলে হবে, যোগ করলে যে চলক যোগ করব সেটাই, আর গুণ করলে জিরো, ঠিক আছে। এরপরে আমরা যদি এদিকে যাই, এই যে এখানে দেখো এ প্লাস এ বার, এ ইন্টু এ বার, এই দুটো কিন্তু প্রায় একই রকম, মাঝখানের চিহ্ন পরিবর্তন হয়েছে। তো এখানে দেখো যদি ইন্টু থাকে তাহলে জিরো, আর যদি প্লাস থাকে তাহলে ওয়ান, ঠিক আছে। তাহলে যদি সিমিলার চলকের একটাতে বার থাকে, মাঝখানে প্লাস থাকলে ওয়ান, আর মাঝখানে ইন্টু থাকলে কি হবে, জিরো। আর এখানে দুইটা জিনিস খেয়াল করবা, এই যে এইটা এবং এইটা মনে হচ্ছে আসলে একই, কিন্তু একই না। দেখো, এখানে দুইটাই সিমিলার চলক, ঠিক আছে, কিন্তু একটাতে বার আছে, আর একটাতে বার থাকলে কিন্তু সূত্রটা চেঞ্জ হয়ে যাবে। যদি সিমিলার চলক থাকে সেক্ষেত্রে একটা চলক হবে, দুইটা চলক অথবা তিনটা চলক অথবা চারটা চলক, যতগুলো চলকই থাক না কেন সিমিলার হলেই কি হবে, একটা চলক আসবে। কিন্তু যদি মাস্ক একটার উপরে বার থাকে তাহলে কিন্তু আর ওই জিনিসটা হবে না। যেমন এ প্লাস এ বার, এখন যদি কোথাও থাকে যে এম প্লাস এম বার,
তাহলে আমরা এটা সমান কি লিখবো, এটা সমানও আমরা 1 লিখবো। কেন? কারণ সিমিলার চলকের উপরে একটাতে বার থাকলে 1। আবার যদি কখনো হয় p ইন্টু পি বার, তাহলে এটা সমান কি লিখবো, দেখো a ইন্টু এ বার সমান 0 হলে p ইন্টু পি বার সমানও 0 হবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে আরেকটা সূত্র আছে কি, a প্লাস 1 a ইন্টু 1। এটা তাহলে কি হবে, এটা দেখো a ইন্টু 1 হলে a, আর a প্লাস 1 হলে 1। তাহলে এই সূত্রগুলোকে বলা হবে মৌলিক উপপাদ্য। এখন দেখো দেখি এখানে এই চারটা সূত্রের মধ্যে কোনটা মিলে যায়, দেখো কোনটা মিলে যায়। তাহলে a প্লাস 1 ইকুয়াল a হয়, দেখো a প্লাস 1 ইকুয়াল কি আছে, a আছে, মানে a প্লাস 1 ইকুয়াল 1 আছে, কিন্তু এখানে a, তাহলে এটা হবে না। এরপরে a প্লাস a ইকুয়াল a, তাহলে দেখো a প্লাস a ইকুয়াল a, তাহলে এটা হইতে পারে। আবার দেখো a প্লাস 0 ইকুয়াল কি 0 দেয়া আছে, কিন্তু a প্লাস 0 ইকুয়াল a, তার মানে এটাও হবে না। এরপরে আরেকটা কি দেয়া আছে, a প্লাস a বার ইকুয়াল 0, কিন্তু a প্লাস a বার ইকুয়াল কি দেয়া আছে 1, তার মানে এটাও হবে না। তাহলে অ্যান্সার হবে a প্লাস a ইকুয়াল a। ঠিক আছে এটা। আচ্ছা, এরপরে আমরা পরবর্তী কোশ্চেন, এই কোশ্চেনটা অলরেডি আলোচনা করে ফেলছি একবার, সেটা কি ই এফ এফ এর পরের মান। ঠিক আছে, আমরা এটা কিন্তু একটা অক্টাল শিখে ফেলছি অলরেডি। তো এখন আমরা এটার কি দেখব, যে এটার হেক্সাডেসিমাল। তাহলে আমরা এটা একটু দেখি, যেমন ই এফ এফ, আমরা জানি এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। এখন এই হেক্সাডেসিমালের ডান দিক থেকে শুরু করব, এফ হচ্ছে সর্বোচ্চ, সর্বোচ্চতে গেলে আমরা সর্বনিম্নতে যাব, আবার সর্বোচ্চতে গেলে কোথায় যাব, সর্বনিম্নতে যাব, এবং সর্বনিম্নর যে মানে ডান দিকে যে সংখ্যাটা থাকবে এর পরের মানটাতে চলে আসবো। এরপরে কি হয়, এরপরে হয় এফ। তাহলে দেখো F00 যদি অপশনে থাকে সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে কি F00, এই যে F00। ঠিক আছে। আচ্ছা, যেহেতু এটা বিস্তারিত একবার আলোচনা করছি এই জন্য এটা ব্যাখ্যা দিলাম না। এর পরবর্তী কোশ্চেনটাতে আমরা চলে যাব। পরবর্তী কোশ্চেনটা আছে অক্টাল সংখ্যার বেস কত। এটা একদম ইজি, এটা জ্ঞানমূলক প্রশ্ন। তো এটার অ্যান্সার হবে কি, অক্টাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 8। এরপরে পরবর্তী কোশ্চেন দেয়া আছে লজিক গেটের ইনপুট বা আউটপুট সমান থাকে কোনটাতে। লজিক গেটের ইনপুট এবং আউটপুট সমান থাকে কোন জায়গায়। তো এখানে দেখো ইনপুট আউটপুট সমান, এটা কোনটাতে হবে, আমি একটু এটার ব্যাখ্যা দিচ্ছি। দেখো আমরা যে মৌলিক গেটগুলো যদি আলোচনা করি, এখানে প্রথম মৌলিক গেটটা হচ্ছে এটা, দ্বিতীয় মৌলিক গেট হচ্ছে এটা, এবং তৃতীয় মৌলিক গেট হচ্ছে এটা। এখন দেখো দেখি এখানে বলা আছে কোন লজিক গেটের ইনপুট আউটপুট সমান থাকে। এখানে দেখো প্রথমে ইনপুট 2টা আউটপুট 1টা, ইনপুট 2টা আউটপুট 1টা, কিন্তু এখানে ইনপুট 1টা আউটপুট 1টা, তার মানে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে এই যে এই নাম্বারে, অর্থাৎ তৃতীয় যে চিত্রটা আছে। আর তৃতীয় চিত্রটার মধ্যে কোনটা দেয়া আছে, এই তৃতীয় চিত্রটার নাম হচ্ছে নট গেট। তাহলে এখানে অপশনে আছে সি নাম্বার, নট গেটের মধ্যে দেয়া আছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব, নিচের কোনটি 16 বিটের কোড। তাহলে 16 বিটের কোড কোনটি, 16 বিটের কোড হচ্ছে, আমরা জানি প্রথমে এই যে আস্কি কোড, এই আস্কি কোডের বিট সংখ্যা হচ্ছে কয়টি, আস্কি কোডের বিট সংখ্যা হচ্ছে 7টি, বিসিডি কোডের বিট সংখ্যা হচ্ছে 4টি, ইবিসিডি এর বিট সংখ্যা হচ্ছে 8টি, এবং ইউনিকোডের বিট সংখ্যা হচ্ছে 16টি। তাহলে এখানে 16 বিটের কোড কোনটা হচ্ছে, ইউনিকোড। তাহলে অ্যান্সার হচ্ছে ডি নাম্বার। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। পরবর্তী কোশ্চেনে দেয়া আছে a ইকুয়াল 1 b ইকুয়াল 0 এর জন্য a XOR b, a XOR b এর মানটা কত হবে। এখন a XOR b এর একটু খেয়াল করি, a XOR b এর যদি সত্যক সারণীটা একটু আমরা খেয়াল করি তাহলে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এটা a, এটা b, এটা হচ্ছে a XOR b। তো এখানে 4টা ইনপুট দেব। তো প্রথমে 0 1 0 1, এরপরে হচ্ছে 0 0 1 1। তো এখন এটা একটু খেয়াল করো। এখন এই যে XOR গেটের সত্যক সারণীটা কিভাবে বের করতে হয়, যদি দেখো ইনপুট সারিতে বিজোড় সংখ্যক 1 আছে, ইনপুট সারিতে যদি কি থাকে, বিজোড় সংখ্যক 1 থাকে, তাহলে আউটপুট সত্য হয়, মানে আউটপুট 1 হয়। তাহলে এখন দেখো এই লাইনে বিজোড় সংখ্যক 1 আছে, এই লাইনে বিজোড় সংখ্যক 1 আছে। বিজোড় সংখ্যক মানে কি, বিজোড় সংখ্যক মানে 1 3 5 7, এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। এই বিজোড় সংখ্যক 1 কোথায় কোথায় আছে,
দেখো এখানে একটা 1 আছে, তার মানে এটা বিজোড় সংখ্যক 1, তাহলে এটার ফলাফল কি আসবে? বিজোড় সংখ্যক 1 থাকলে ফলাফল আসবে 1। আবার দেখো এখানে 1 0, এখানেও বিজোড় সংখ্যক 1, তার মানে এখানে 1, অন্যথায় আউটপুট কি আসবে? 0 আসবে, 0। এখন দেখো এই যে 1, একটাতে 1 আছে a আর b আছে 0, এখন a 1 b 0, তাহলে ফলাফল আসতেছে কত? 1, তাহলে এটার অ্যান্সার কি হবে? 1। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা এটার সলভ করতে পারবো। আচ্ছা, এখন যদি আসতো যে এমন যে a সমান 0 b সমান 0, তাহলে ফলাফল কোনটা বলো দেখি? এ দেখো a সমান 0 b সমান 0, তাহলে ফলাফল আসতো 0, তাহলে a নাম্বার অ্যান্সার হইতো। ঠিক আছে, আবার যদি এরকম আসতো যে a সমান 0 b সমান 1, তখন ফলাফল কি আসতো? দেখো a সমান 0 b সমান 1 হলে ফলাফল আসবে 1, সেক্ষেত্রেও অ্যান্সার একই রকম থাকবে। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। এবার পরবর্তী কোশ্চেনটা একটু খেয়াল করো। আচ্ছা, পরবর্তী কোশ্চেনে একটু মিস্টেক হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, কোনো মিস্টেক নাই। আচ্ছা, প্রশ্নটা আমরা দেখি। কোনটি ন্যান্ড গেট? ন্যান্ড গেটের আলোচনা একটু আগেই করলাম। ন্যান্ড গেট কোনটা বলছিলাম? ন্যান্ড গেট চিনতে গেলে আগে অ্যান্ড গেট চিনতে হবে। ন্যান্ড গেট করতে গেলে আগে অ্যান্ড গেট চিনতে হবে। এই যে একটা অ্যান্ড গেট, এই অ্যান্ড গেটের সাথে যখনই একটা নট গেট যুক্ত হবে তখন ওটাকে বলা হবে ন্যান্ড গেট। ঠিক আছে, তাহলে ন্যান্ড গেটের চিত্র এটার মতো কোনটা আছে দেখো, কত নাম্বার আছে? এটার মধ্যে কোনো নট নাই, তাহলে এটা হবে না। এটার মধ্যে নট নেই, এটা হবে না। এই দুইটা হইতে পারে। তো এখন দেখো ন্যান্ডের সাথে এক কথায় অ্যান্ড এর সাথে নট আছে কোথায়? খ নাম্বার, তাহলে অ্যান্সার কি আসবে? নিচের কোনটি সঠিক? তাহলে অ্যান্সার কি হবে? খ হবে অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা এবার পরবর্তী কোশ্চেন দেয়া আছে, আজকে 8 কোডের মাধ্যমে কতটি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়? এইটার সুন্দর একটা ব্যাখ্যা তোমাদের দিয়ে দিব, যাতে এরকম কোশ্চেন যতই আসুক না কেন আমরা অ্যান্সার করতে পারি। ঠিক আছে, কিভাবে সেটা দেখো। আমরা যখন এই যে কোড থেকে, অর্থাৎ আমরা যখন এই যে কোনো আস্কি কোডের চিহ্ন বের করব, তখন কি করতে হবে? তখন একটা সূত্র আছে, কি? 2 টু দি পাওয়ার n, মানে 2 এর উপর পাওয়ার হিসেবে n। এখন দেখো আমরা জানি আস্কি কোডের বিট সংখ্যা 7টা, তবে এখানে দেয়া আছে কত? 8টা। তাহলে এখন আমরা দিব, এই জায়গায় দিব 2 এর উপরে পাওয়ার 8, মানে যেহেতু এখানে n মানে হচ্ছে বিট সংখ্যা, n মানে হচ্ছে বিট সংখ্যা, তাহলে এখানে যেহেতু বিট সংখ্যা দেয়া আছে 8টা, তাহলে 2 এর উপরে 8 দিলে কত হয়? 2 এর উপরে যদি 8 ক্যালকুলেটরে যদি চাপ দাও তাহলে বুঝতে পারবে, অথবা এই 2 কে যদি 8 বার গুণ দাও তাহলেও হয়ে যাবে। তাহলে এটা হবে 256টি। তাহলে অ্যান্সার দেখো বি এর মধ্যে দেওয়া আছে 256টি। আচ্ছা, এরপরে যে কোশ্চেন দেওয়া আছে 16 নম্বর প্রশ্ন। 16 নম্বর প্রশ্নে দেওয়া আছে তথ্য ও উপাত্ত সংরক্ষণের সাথে জড়িত কোনটি? এটা একদমই ইজি, সেটা হচ্ছে এটা হবে ফ্লিপ ফ্লপ। তথ্য উপাত্ত, এখন অ্যাডার কিন্তু তথ্য উপাত্তের সাথে জড়িত নয়। এই যে অ্যাডার, কারণ এটা হচ্ছে যোগের কাজ করে, এটা বাইনারি যোগের কাজ করে, তো অ্যাডার কিন্তু এটা হচ্ছে না। আরেকটা আছে রেজিস্টার, হ্যাঁ এটা হবে। তাহলে 1 আর 3 কোথায় আছে? বি নাম্বার, তাহলে আনসার হচ্ছে বি নাম্বার। এরপরে দেয়া আছে কি 10 হেক্সাডেসিমাল এর পূর্বের মান কোনটি? এখন দেখো পূর্বের মান দেয়া আছে, পূর্বের মান বলতে কি বোঝায়? আগের মান। তো আমরা যদি এটা একটু আলোচনা করি, এখন দেখো আমরা জানি হেক্সাডেসিমালের সর্বনিম্ন সংখ্যা 0, এভাবে যাইতে 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 সর্বোচ্চ সংখ্যা কত? f। আচ্ছা, f এর পরের মানটা কত বলো দেখি? f এর পরের মান কি বলছিলাম? যখনই সর্বোচ্চতে যাবে তখন আবার কোথায় যেতে হবে? আবার সর্বনিম্নতে যাইতে হবে। তাহলে সর্বনিম্নতে গেলাম, এরপরে সর্বনিম্নের পরের মানটা নিয়ে আসতে হবে। সর্বনিম্নের পরে কি আছে? 1। তাহলে f এর পরবর্তী মান হচ্ছে 10। তাহলে 10 এর পরবর্তী মান কত হবে? মানে পূর্ববর্তী মান কত হবে? f। মানে একদম ইজি। যদি 9 এর পরে যদি কত হয়? 10 হয়, তাহলে 10 এর পূর্বে কত হবে? 10 এর পূর্বে 9 হবে, এটাই স্বাভাবিক। তো এখানেও সেম কাজটাই বলছে যে এইটার পূর্বের মান কত? পূর্বের মান মানে আগের মান। তাহলে f এর পরের মান যদি 10 হয়, 10 এর আগের মান f হবে, এটাই স্বাভাবিক। তাহলে এখানে f দেখো আছে ডি নাম্বার, তাহলে আনসার হচ্ছে কত? ডি।
এরপরে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। পরবর্তী কোশ্চেনটা দেয়া আছে এফ ইকুয়াল, মানে একটা সমীকরণ দেয়া আছে এফ ইকুয়াল আর বার ইন্টু এস প্লাস এস ইন্টু আর বার। এই সমীকরণটি কোন গেট নির্দেশ করে, মানে এটা কোন গেটকে নির্দেশ করে এটা বলছে। তো আমরা কিন্তু একটা তোমার মৌলিক উপপাদ্যের মানে উপপাদ্যের ডি মর্গানের সূত্র আছে দুইটা। একটা হচ্ছে এ প্লাস বি বার ইকুয়াল এ বার বি প্লাস এ বি বার, এটা ডি মর্গানের প্রথম সূত্র। আর ডি মর্গানের দ্বিতীয় সূত্র হচ্ছে এ বি বার, তাহলে এটা হবে এ বার বি বার প্লাস এ বি। এখন দেখো কোনটার সাথে এটা মিলে যাচ্ছে, তাহলে এখানে দেখো এই যে এর জায়গায় হয়েছে আর, তাহলে আর বার এস প্লাস আর এস বার, তাহলে এটার সাথে কিন্তু মিলে যাচ্ছে। তাহলে এখানে এটা কোন গেটের বলছিলাম, এটা হচ্ছে এক্সর গেটের, এটা হচ্ছে এক্সর গেটের সূত্র, এটাকে বলা হয় এক্সর। তো এখন দেখো এটা তাহলে কোন অপশনে দেয়া আছে, নট মানে নর গেট হবে না, ন্যান গেট হবে না, তারপরে এক্সনরও হবে না, তাহলে এক্সর হবে। তাহলে এটা হচ্ছে সি নাম্বার অ্যান্সার। এরপরে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। পরবর্তী কোশ্চেনটা দেখো কি বলা আছে। পরবর্তী কোশ্চেন বলা আছে যদি 3 ইনপুট অর গেটের আউটপুট 0 হয় মানে শূন্য হয়, তখন কোনটির প্রয়োজন হবে, মানে কোনটি প্রয়োগ করতে হবে। তাহলে 3 ইনপুটের জন্য আমাদের কি করতে হবে, 3 ইনপুটে 0 লাগবে। তো এখন দেখো 3 ইনপুট যদি 0 হয়, মনে করো এখানে আছে 0 0 0, এই যে তিনটা ইনপুট তিনটাই 0, এবং সেটা কোন গেটে, অর গেটে। তাহলে যদি অর গেট একটা আঁকি, অর গেট হয়, তাহলে কি করতে হবে, মানে এটার আউটপুটটা তখন কি হবে, তিনটা ইনপুট যখন যোগ করব তখন আউটপুটও কি হবে, 0 হবে। তাহলে সকল ইনপুট শূন্য করতে হবে। যদি আমরা আউটপুট শূন্য পাইতে যাই, তাহলে সকল ইনপুটে কি করতে হবে, শূন্য করতে হবে। এখন যদি আমরা এখানে একটা 1 দেই, তাহলে কিন্তু কি হয়ে যাবে, তাহলে 1 যোগ 0 যোগ 0 সমান কি হবে, 1 হবে, তখন কিন্তু আউটপুট আসলো না। এই জন্য কি করতে হবে, যদি অর গেটের আউটপুট 0 পাইতে যাই, তাহলে সকল ইনপুটে কি করতে হবে, সকল ইনপুটে 0 করতে হবে, তার মানে সকল ইনপুট শূন্য করতে হবে। অ্যান্সার হবে এ নাম্বার। আচ্ছা, এরপরে যে কোশ্চেনটা দেয়া আছে 20 নাম্বার, 20-এর যে চিত্রটা দেয়া আছে এটা একটু দেখো। 20-এর চিত্র একটা গেটের চিত্র দেয়া আছে। এখন এই গেটের মধ্যে কি করতে বলছে। আচ্ছা দেখো, এখানে একটা চিত্র দেয়া আছে, এ ইনপুট দেয়া আছে একটা, শুধুমাত্র এ, এখানে একটা নট গেট আছে। তাহলে বলছে যে এফ এর মান কত। আচ্ছা, এটা যদি এ হয় তাহলে এটা কি হবে, এটা যদি এ হয় তাহলে এটা হবে এ বার, আর এখানে আউটপুট, এটার কাজ হচ্ছে যোগ করা, তাহলে কি হবে এ প্লাস এ বার। আর আমরা জানি মৌলিক উপপাদ্যের এ প্লাস এ বার ইকুয়াল কত, 1। তাহলে দেখো অ্যান্সার 1 অপশনে আছে, হ্যাঁ আছে। তাহলে অ্যান্সার হবে কি, অ্যান্সার হবে হচ্ছে প্রথমটা, কারণ আমরা জানি এটা হচ্ছে সরাসরি চলে আসছে এ, আর এখানে নট গেটের মধ্যে দিয়ে গেছে এবার, আর এ এবং এবার যোগ করলে কি হয়, এটা আসে। আর এ ইন্টু এবার ইকুয়াল আমাদের একটা মৌলিক উপপাদ্য আছে, এই মৌলিক উপপাদ্যের অ্যান্সার হচ্ছে 1, তাহলে এটার অ্যান্সার হবে কত, 1। এরপরে দেখো একটা উদ্দীপকের প্রশ্ন আছে, আমরা উদ্দীপক সংক্রান্ত প্রশ্ন প্রথম পাইলাম। তো এই প্রশ্নটা একটু সলভ করি, মানে এই টাইপের প্রশ্ন এসে থাকে। বলা আছে কিউ নির্বাচনী পরীক্ষায়, মানে কিউ মানে একজনের নাম মনে করে দিয়ে দিছে, একজনের নাম, এখানে কিউ মানে একজনের নাম। আচ্ছা, এখন বলছে যে নির্বাচনী পরীক্ষায় আইসিটি বিষয়ে কত নম্বর পাইছে, এখানে দিচ্ছে 100, কিন্তু এটা দেওয়া আছে অক্টাল, তাহলে এই যে 100 দিয়ে এটা অক্টালে দেওয়া আছে, নম্বর পেয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে উদ্দীপকে বর্ণিত সংখ্যাটির হেক্সাডেসিমাল সংখ্যা কত। তাহলে আমরা এই অক্টাল থেকে কিসে যাব, হেক্সাডেসিমালে যাব। আর হেক্সাডেসিমাল যখন অক্টাল থেকে হেক্সাডেসিমাল করতে হয়, তখন দুই ভাবে করতে হয়। প্রথমে বাইনারিতে যাইতে হবে, তারপর বাইনারি থেকে কোথায় যাইতে হবে, বাইনারি থেকে হেক্সাডেসিমালে যাইতে হবে। তাহলে আমরা যদি এটাকে বাইনারিতে নিয়ে যাই, তাহলে বাইনারি হয় 3 বিটের, তাহলে 3 বিটের জন্য 3টা সুইচ দিব, 1 2 4, তাহলে এটা অ্যাক্টিভ, তার মানে এখানে কত 4। এটা কি পাইলাম, এটা পাইলাম হচ্ছে বাইনারি, এটা কি পেলাম 4। হ্যাঁ, এটা থেকে আমরা কোথায় যাচ্ছি,
বাইনারিতে প্রথমে করবো। বাইনারি মানে হচ্ছে হ্যাঁ, বাইনারিতে যাব। তো বাইনারিতে যদি আমরা যাই, সেক্ষেত্রে আমাদের কোন কাজটা করতে হবে? দেখো, অক্টাল। আমরা আগে একটা সমীকরণ বানাই নেই। আচ্ছা, আমি এটা একদম ক্লিয়ার ভাবে করে দিচ্ছি। প্রথমে হচ্ছে 100, এটা থেকে আমরা প্রথমে কি যাব? বাইনারিতে যাব। তাহলে বাইনারিতে গেলে কয় বিটের কাজ করতে হয়? 3 বিটের কাজ করতে হয়, তাই না? তো এখন প্রথমে কি লিখবো? 0, তারপরে প্রথমে 1 0 0। প্রত্যেকটা সংখ্যাকে আমরা কি করব? আলাদা আলাদা করে 3 বিট করব। তাহলে এটা 3 বিট করলে কত হয়? 0 0 0। আবার 0 কে 3 বিট করলে 0 0 0। আবার 1 কে করলে কত হয়? 0 0 1। এখন এটা পাইলাম কি? বাইনারি, তাই না? তো বাইনারির ফলাফলটা আসলে কত আসতেছে? সামনে দুটো 0 বাদ দেই, তাহলে আসে কত? 1, তারপরে 6টা 0, 1 2 3 4 5 6, 6টা 0। এটা পাইলাম কি? বাইনারি মান। এখন এই বাইনারিটাকে আবার হেক্সাডেসিমেলে করতে হবে। হেক্সাডেসিমেল করলে 4 বিটের কাজ করতে হয়। তাহলে এখান থেকে 4টা বিট, তাহলে কত আসে? 0। আবার এখান থেকে 4টা বিট, তাহলে 0 0 1 0। তো এখন দেখো, এইটা আমরা যদি সুইচে দেই 1 2 4, তাহলে দেখো 1টা কয় নাম্বার বিটে আছে? 1 2 3, তাহলে 4। তাহলে এখানে আসতেছে 4। তাহলে অ্যান্সার কত আসতেছে? ফাইনালি আসতেছে 4 0। তাহলে এটাকে হেক্সাডেসিমাল করলে হয় 4 0। তার মানে দেখো 4 0 কোথায় অপশন আছে? হ্যাঁ, প্রথমটাই আছে। তাহলে অ্যান্সার হচ্ছে 40। আচ্ছা, এরপরে আরেকটা সেম কোশ্চেন, মানে সমীকরণ সংক্রান্ত প্রশ্ন দেয়া আছে। এই প্রশ্নটাতে কি দেয়া আছে বলো? a বার ইন্টু বি প্লাস সি বুলিয়ান সমীকরণ বাস্তবায়ন করতে মোট কতটি মৌলিক গেটের প্রয়োজন হবে? মোট কতটি মৌলিক গেট লাগবে এইটা বাস্তবায়ন করতে গেলে? তাহলে এটা যদি আমরা একটা লজিক গেট আঁকি, তাহলে প্রথমে এ, আমরা প্রথমে একটা কি নিব? এ নিব, এরপর একটা বি নিব, আর একটা সি সি দরকার হবে। তাহলে দেখো, এর সাথে একটা নট যুক্ত হবে। তাহলে এখানে একটা নট যুক্ত করব, এটা এ বার। তাহলে প্রথমে এ বার থেকে একটা নিব। এ বারের সাথে বি কি আকারে আছে? গুণ আকারে আছে। এবং তাহলে এটা কি পাইলাম? এ বার বি। আর এখানে সি, আরেকটা আছে কি? সি। এই যে সি থেকে নিব, এবং এই সিটা কি অবস্থায় আছে? এটার সাথে যোগ অবস্থায় আছে। তো এটা দেখো আমরা যোগ করলাম, তাহলে ফলাফল আসলো এ বার বি প্লাস সি। এখন দেখো এখানে কয়টা গেটের প্রয়োজন হয়েছে, মানে কয়টা গেট লাগছে। দেখো এখানে শুরুতেই এই যে এটা একটা গেট, একটা, এখানে একটা, দুইটা, এই যে এখানে একটা, তিনটা। তাহলে এখানে 3টা গেটের প্রয়োজন হবে। তাহলে প্রথমে আছে 2, তারপরে আছে 3, তারপরে 4 5, তাহলে কত, কয়টা হবে? 3। তাহলে অ্যান্সার হবে কত? 3। আচ্ছা, এরপরে আবার একটা প্রশ্ন পাইছি, কোনটি মৌলিক উপপাদ্য? তাহলে মৌলিক উপপাদ্য কোনটি? আমি কিন্তু এটা অলরেডি একবার ব্যাখ্যা করে দিছি, মৌলিক উপপাদ্য সংক্রান্ত প্রশ্নগুলা। তাহলে দেখো এ, আচ্ছা এটা আমি আরেকবার দিচ্ছি, যারা পরবর্তীতে যুক্ত হয়েছে তাদের জন্য সুবিধার্থে। তাহলে এখন সূত্রগুলো আমি একটু ব্যাখ্যা করে লিখে দিচ্ছি। এ প্লাস 0, এ প্লাস 1, এ প্লাস এ, আর একটা এ প্লাস এ বার। আর এখানে আছে এ ইন্টু 0, এ ইন্টু 1, এ ইন্টু এ, আর একটা আছে এ ইন্টু এ বার। তাহলে এটা হবে এ, এটা হবে এ, এটা 1, এটা 0, তারপরে এটা 0, এটা কি হবে? এটা হবে এ, এটা 1, এটা হবে এ। এখন দেখো এটার সাথে কোনগুলা মিলে যায়, মানে সরাসরি মিলে যাচ্ছে কোনগুলা? সরাসরি মিলে যাচ্ছে কোনগুলা? প্রথমে দেখো, আমরা যদি একটু খেয়াল করি, এ প্লাস 1 ইকুয়াল কি হয়? এ। এটা কি দেখো মিলে যাচ্ছে? প্লাসের ক্ষেত্রে এ প্লাস 1 ইকুয়াল এ, কিন্তু এখানে আছে 1, তাহলে এটা কিন্তু মিলে যাচ্ছে না, তাহলে এটা হবে না। এরপরে এ প্লাস 0 ইকুয়াল এ, এ প্লাস 0 ইকুয়াল এ, এই যে এটা দেখো মিলে যাচ্ছে, তাহলে এটা হতে পারে। আচ্ছা, এটা আমি রাখলাম, পরে আরো অপশনগুলো দেখি। এ এ ইন্টু এ বার, এ ইন্টু এ বার ইকুয়াল কত? মানে এ প্লাস এ বার ইকুয়াল 0, কিন্তু এখানে আছে 1, তাহলে এটাও হবে না। আরেকটা আছে এ প্লাস এ ইকুয়াল 1, এ প্লাস এ ইকুয়াল আছে এ, কিন্তু এখানে দিচ্ছে 1, তাহলে এটা হবে না। তাহলে হবে কোনটা? এই যে এটা।
তো দেখো a প্লাস 0 ইকুয়াল a, এই যে এটা দেখো মিলে যাচ্ছে, এটার সাথে পুরোটাই সরাসরি মিলে যাচ্ছে, তার মানে অ্যান্সার হবে এটা। ঠিক আছে, আচ্ছা পরবর্তী চিত্রটা একটু খেয়াল করো, এই চিত্রের মধ্যেও কি দেয়া আছে? আচ্ছা চিত্রটা একটু দেখি, এখানে ইনপুট দেয়া আছে এ আর বি। তো এখানে প্রথমে একটা নট গেট দেয়া, মানে এখানে কোন গেট দেয়া আছে দেখো, এখানে ন্যান্ড গেট একটা দেয়া আছে, এখানেও একটা ন্যান্ড গেট দেয়া আছে। এখন এই যে ন্যান্ড গেট দুটো দেয়া আছে এবং এখান থেকে এটা যদি এ হয়, এটা যদি এ হয় তখন এটা হবে এ বার, এটা যদি বি হয় এটা হবে বি বার। কেন? কারণ ন্যান্ড গেট যখন যুক্ত হবে তখন বার যুক্ত হয় এদের সাথে। তো এখন দেখো এটার আউটপুটটা আগে কি, চিত্রের লজিক সার্কিটটির আউটপুট এক্স এর মান কত হবে, মানে এই যে এটা সমান কত হবে এটা বের করতে বলছে। তো এটা আমরা যদি বের করি, শুরুতে দেখো এ, এখানে ইনপুট আসলো এ, এরপরে আসতেছে এ বার, তাহলে এটা হচ্ছে এ বার। এখন এই দুটা যোগ হবে, তো এই দুটা যখন যোগ হবে তখন কি হবে, এ প্লাস এ বার। আবার এখান থেকে এই যে, না এটা এ বার না, সরি এটা একটু ভুল হয়ে গেছে, এটা যেহেতু এ থেকে আসছে এটা এ, আর এটা হচ্ছে দেখো এটার লজিক গেটের চিত্রের সাথে এখানে আছে বি বার, তাহলে এটা কি হবে এ বার, মানে এ প্লাস বি বার। আর এখানে একটা এ বার থেকে আছে, তাহলে এ বার, আরেকটা আছে বি থেকে, তাহলে বি, মাঝখানে কি হবে যোগ। এখন এই দুইটা আবার কিসের মধ্যে দিয়ে গেছে, এন্ড গেটের মধ্যে দিয়ে গেছে, তাহলে এটা কি হবে এ প্লাস বি বার ইন্টু এ বার প্লাস বি, এই যে এটা। কিন্তু এখন দেখো এই যে চিত্রটা দেয়া, মানে এই যে সমীকরণটা পাইলাম, কিন্তু অ্যান্সারের মধ্যে কিন্তু ওটা নেই, অ্যান্সারের মধ্যে কিন্তু এই সার্কিটটা দেয়া নেই, মানে অপশনটা দেয়া নেই। তো এটা কি অপশন আছে, একটু অপশনগুলো যদি খেয়াল করি, অপশনটা যদি খেয়াল করি তাহলে দেখা যাচ্ছে এ এক্সর বি, তারপরে এ এক্সনর বি, এবার এক্সর, এই দুটো তো কখনো হবেই না, এই দুটো কখনো সম্ভব না। কেন সম্ভব না? কারণ এইটার এইটার কখনোই কোনো সূত্রের মধ্যে পড়তেছে না, এখন এই দুটার যে কোনো একটা হতে পারে। তো এখন দেখো আমরা এখানে ফলাফল পাইছিলাম কি, ফলাফল পাইছিলাম হচ্ছে, ফলাফল পাইছিলাম হচ্ছে এখান থেকে আরেকবার দেখাই, এটা হচ্ছে এ প্লাস বি বার, আর এটা পাইছিলাম কি এ বার প্লাস বি। তাহলে এটা যদি অ্যান্ড গেটের মধ্যে দিয়ে যায় এ প্লাস বি বার ইন্টু এ বার প্লাস বি। এখন এটাকে যদি আমরা সরল করি, মানে সরলীকরণ করি, তাহলে যে ফলাফলটা পাবো, এখানে গুণ অবস্থা থাকলে আড়াআড়ি গুণ করতে হয়, তাহলে এ ইন্টু এ বার প্লাস এ বি প্লাস এ দুটো গুণ করলে হয় এ বার বি বার প্লাস এটা গুণ করলে কি হয় বি ইন্টু বি বার। তাহলে এ ইন্টু এ বার সমান 0 প্লাস এ বি প্লাস এ বার বি বার, আর বি ইন্টু বি বার সমান 0। তাহলে এটা দেখো এ বি প্লাস এ বার বি বার, আর এ বি প্লাস এ বার বি বার সমান আমরা একটা সূত্র জানি, সেই সূত্রটা হচ্ছে এ এক্স নট বি। তাহলে এটার অ্যান্সার হবে এ এক্স নট বি। ঠিক আছে, আচ্ছা তো এটা শেষ, আমরা পরবর্তী প্রশ্নটার দিকে যাই। পরবর্তী প্রশ্নটা দেয়া আছে এ, মানে 5 এ হেক্সাডেসিমেল এর পরের সংখ্যাটি কত। 5 এ হেক্সাডেসিমেল এর পরের সংখ্যাটি দেখো কত হবে। আমি কিন্তু বলছিলাম যে হেক্সাডেসিমেলের সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান কত। আমরা জানি হেক্সাডেসিমেলের সর্বোচ্চ মান হচ্ছে এফ আর সর্বনিম্ন মান হচ্ছে 0। তাহলে এফ এর পরের মান কত, এফ এর পরের মান 0 এবং আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে, তাহলে 1। কিন্তু এখানে দেওয়া আছে কত 5 এ, 5 এ হেক্সাডেসিমেল। এখন আমাদের এর পরের সংখ্যাটি বের করতে বলছে, তো এর পরের সংখ্যাটি কিভাবে বের করব। এখন দেখো এ কিন্তু সর্বোচ্চ মান না, এ হচ্ছে হেক্সাডেসিমেলের সর্বোচ্চ মান না, তার মানে এর পরে আরেকটা কিছু আসতে পারে। এরপরে কি আছে আমরা জানি, এরপরে বি, আর এই যে 5 এর কোনো চেঞ্জ হবে না, 5 যা আছে তাই থাকবে। যদি এটা সর্বোচ্চতে যাইতো তাহলে চেঞ্জ হইতো, কিন্তু এটা কিন্তু সর্বোচ্চতে যায়নি। এ হচ্ছে, এ হচ্ছে কি এর পরের মানটা হচ্ছে বি, কিন্তু 5 এর পরের মান তাহলে আসলো না কেন, যদি এটা সর্বোচ্চতে যাইতো তাহলে এটা আসতো। ঠিক আছে,
তাহলে এটা হচ্ছে 5B। তাহলে 5B কোথায় আছে দেখো, 5B আছে বি নাম্বার অপশনে, অর্থাৎ কত 5B, এটা হচ্ছে আনসার। আচ্ছা, এরপরে পরবর্তী কোশ্চেনে যাব। পরবর্তী কোশ্চেনে একটু লক্ষ্য করো, চিত্র দেয়া আছে একটা, লজিক গেটটা একটু দেখো, চিত্রটি লক্ষ্য করো এবং প্রশ্নের উত্তর দাও। এখানে এ আর বি হচ্ছে ইনপুট, তাহলে এ আর বি প্রথমে কোন গেটের মধ্যে আছে, প্রথমে কিন্তু আছে অর গেটের মধ্যে, আর অর গেটের কাজ কি, যোগ করা। তাহলে কি হবে, এ প্লাস বি। এরপরে দেখো আবার এখানে আবার একটা কি আছে, এ প্লাস বি, এটার কাজও কি করা, যোগ করা। তাহলে এ প্লাস বি, তাহলে এটার আউটপুটও যেটা আসলো এটার আউটপুটও কিন্তু একই আসলো। এখন এখানে যে গেটটা আছে এটা যোগ করে তারপরে কি করতে হবে, যোগ করে তারপরে হচ্ছে আউটপুটটা বের করতে হবে। আচ্ছা, নাজমুল ইসলাম কলিজার ভাই, আমরা কি আপনার ভালোবাসা পাবো না? হ্যাঁ, অবশ্যই পাবা। লাইভে যুক্ত হও এবং তোমার ফ্রেন্ডদেরকে অবশ্যই মেনশন করে জানাও অথবা শেয়ার দাও, তাহলে তোমার ফ্রেন্ড বন্ধু বান্ধব যারা আছে তারাও কি তোমার তোমার মতো উপকৃত হতে পারবে। তো দেখো আমরা আবার ক্লাসে চলে যাই, মাঝে মাঝে তোমাদের সাথে কথা হবে, কমেন্ট করবা, তাহলে তোমাদের কমেন্টে রিপ্লাই দিব ইনশাল্লাহ সময় পাইলে। এখন দেখো আমরা পরবর্তীতে চলে যাব। পরবর্তীতে কি আছে, এ প্লাস বি এবং এ প্লাস বি এই দুটার মধ্যে কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে দেখো এ প্লাস বি আবার প্লাস এ প্লাস বি, এবং সবার উপরে একটা বার থাকবে। এই বারটা কেন থাকবে, কারণ এই যে দেখো এখানে একটা নট গেট যুক্ত করে দেওয়া আছে, এই নট গেটের কারণেই কিন্তু বার থাকবে, ঠিক আছে। তো এখন অপশনের মধ্যে একটু খেয়াল করো, অপশনে বলছে উদ্দীপকের বর্তনীটির আউটপুট 1 পেতে হলে এ ও বি এর ইনপুট কত দিতে হবে। এটা যদি 1 পেতে যাই, এখন আমাদের এটা হচ্ছে সমীকরণ, কিন্তু 1 পাইতে যাবে তখন এটার মানটা কত হবে। এখন দেখো আমাদের আউটপুট দরকার কত, 1। এখন যদি আমরা প্রথম অপশনটা খেয়াল করি, প্রথম অপশনে আছে 0 0, তাহলে এটা যদি আমরা কি দেই, এটা যদি 0 0 এবং 0 দেই, তাহলে এখানে 0 0 যোগ করলে 0, আবার 0 0 যোগ করলে 0, এবং এখানে সবশেষে কি হবে, এই 0 আর 0 ইনপুট গুলো আবার যোগ হবে, 0 যোগ 0 এবং তার উপরে একটা বার। তাহলে 0 0 যোগ করলে কত হয়, 1, মানে 0 0 যোগ করলে 0 এবং 0 এর উপরে বার করলে কত হয়, 1। তাহলে এখন দেখো অলরেডি কিন্তু আমরা অপশন পেয়ে গেছি, ঠিক আছে। এখন যদি আমরা দুইটাই ক্ষেত্রে 0 নেই, তাহলে আউটপুটে আমরা 1 পাবো। আর আরেকটা দেখো বি নাম্বার অপশনে আছে A0 B1, তখন দেখো কি হয়, যদি আমরা A0 দেই আর B1 দেই, তাহলে 0 1 যোগ করলে কত হয়, 1, আবার 0 1 যোগ করলে 1, আর 1 1 যোগ করব, 1 যোগ 1 এবং তার উপর একটা বার, ঠিক আছে। তাহলে 1 যোগ 1 যোগ করলে কত হবে, 1, এবং বার করলে কত হয়, 0, কারণ আমরা জানি 0 কে বার করলে, 0 কে পূরক করলে 1 হয়, আর 1 কে পূরক করলে 0 হয়। তো এখন দেখো আমরা 1 কে যখন বার করেছি তখন কি হয়েছে, 0। তো আমাদের অ্যান্সার কত দরকার, আমাদের অ্যান্সার দরকার 1, এই জন্য এই অপশনটা হবে না। একইভাবে একটা যদি 1 নেই একটা যদি 0 দেই সেটাও হবে না, আবার দুইটাই যদি 1 দিই তাহলে কেমন হয় দেখো, এখানে A1 B1, তাহলে 1 1 যোগ করলে 1, আবার এই দুটো 1 1 যোগ করলে 1, এবার 1 আর 1 যদি আবার অর গেটের কাজ যোগ করা, তাহলে 1 যোগ 1 এবং এই নটের কারণে একটা বার, তাহলে 1 1 যোগ করলে 1 এবং 1 কে বার করলে হয় 0। তো সেক্ষেত্রে দেখো আমাদের এখানে দরকার 1, কিন্তু অপশনে আছে 0, এই জন্য এটা হবে না। একমাত্র প্রথম এ নাম্বার অপশনটা যদি আমরা ফলো করি, অর্থাৎ দুইটা ইনপুটে যদি 0 দেই, তাহলে আমাদের অ্যান্সার কি আসে, 1 আসে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। এবার নেক্সট কোশ্চেন দেয়া আছে, দেখো একটা সত্যক সারণী দেয়া আছে। আমরা জানি যখন টেবিল আকারে কিছু থাকে সেটাকে আমরা কি বলি, সত্যক সারণী বলে থাকি। এখন এখানে দেওয়া আছে উপরের সত্যক সারণী কোন গেটকে নির্দেশ করে। এখন দেখো এই উপরের সত্যক সারণীটি আগে আমাদের চিনতে হবে, এটা কোন সত্যক সারণী। আমি কিন্তু এটার আলোচনা একটু আগেই করছিলাম। দেখো যদি কোনো ইনপুট সারিতে বিজোড় সংখ্যক 1 থাকে, বিজোড় সংখ্যক 1 থাকলে আউটপুট 1 হয়, এটা হচ্ছে এক্সঅর গেটে, ঠিক আছে। আচ্ছা, বিজোড় সংখ্যক 1 থাকলে আউটপুট 1, এখানে দেখো 0 আর 1, এখানে 1 আছে কয়টা, একটা, তার মানে বিজোড় সংখ্যক, তাহলে এটার আউটপুট 1। আবার 1 আর 0, এখানেও দেখো 1 আছে একটা, এখানেও 1 একটা, তাহলে বিজোড় সংখ্যক 1 আছে, মানে আউটপুট কি হবে, আউটপুট হবে 1, মানে সত্য থাকবে। তো এখন এটা কোন গেটের মধ্যে পড়তেছে, দেখো
এটা নর গেট নাকি এক্সর গেট নাকি এক্সনর গেট নাকি ন্যান গেট? আমি কিন্তু একটু আগে বললাম এটা হচ্ছে এক্সর গেট, অর্থাৎ এটার অ্যান্সার কি হবে? এক্সর গেট। অ্যান্সার হবে এক্সর গেট। আচ্ছা, এরপরে দেখো পরেরটা আবার জ্ঞানমূলক প্রশ্নে চলে যাচ্ছি। জ্ঞানমূলক প্রশ্ন হচ্ছে নন পজিশনাল সংখ্যা কোনটি? নন পজিশনাল, তাহলে যেটার কোনো ভিত্তি নাই, যেটার স্থান ভেদে মান অপরিবর্তনশীল, মানে পরিবর্তন হবে না, সেটাকে বলা হবে নন পজিশনাল। ঠিক আছে, তো নন পজিশনাল কোনটা হবে বলতো? 5। এখন দেখো 5 এর কিন্তু একটা নিজস্ব মান আছে, 5 এর কিন্তু কি আছে? একটা নিজস্ব মান আছে, তার মানে 5 কিন্তু নন পজিশনাল হইতেছে না, 5 নন পজিশনাল হবে না। এখন দেখো 1001, এই 1001 এটা কিন্তু বাইনারি সংখ্যা এবং এই প্রত্যেকটারই একটা নিজস্ব মান আছে এবং ভিত্তি আছে, তার মানে এটাও কি? এটাও নন পজিশনাল হবে না। এরপরে এ, এ হচ্ছে হেক্সাডেসিমেলের একটা সংখ্যা বা হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে ব্যবহার করা হয় এ, তো হেক্সাডেসিমেল সংখ্যারও ভিত্তি আছে, তার মানে এটাও কি? নন পজিশনাল নয়। এখন দেখো ভি, তোমাদের অধ্যায়ে বা বইয়ে সংখ্যা পদ্ধতিতে কোথাও ভি নিয়ে কোনো আলোচনা নেই, ভি লেটার নিয়ে কোনো আলোচনা নেই, তার মানে ভি একটা নন পজিশনাল সংখ্যা, এইটা হবে অ্যান্সার। তাহলে অ্যান্সার হবে কত? ভি। আচ্ছা, এরপরে আমরা যাব হচ্ছে 29 নম্বর যে প্রশ্নটা দেয়া আছে, এই প্রশ্নটা একটু খেয়াল করো। এই টাইপের কোশ্চেন কিন্তু এসে থাকে পরীক্ষায়। তো এখানে দেয়া আছে 25 মানে 25, কি দেয়া আছে? 25-এর মান দেয়া আছে কত? ডেসিমেল। এর একের পরিপূরক কত, মানে এর পরিপূরক মান কোনটি? তাহলে এটা কি হবে বলতো? আগে একটু দেখি পরিপূরক মানে, তোমাদের শুরুতেই বলছিলাম পরিপূরক বলতে কি বোঝায়। পরিপূরক মানে সবসময় 8 বিটের কাজ হবে এবং দুইটা চিহ্নের কাজ হবে এবং দুইটা সংখ্যার কাজ হবে। সে দুইটা চিহ্ন কি কি? একটা হবে প্লাস আর একটা হবে মাইনাস, অর্থাৎ ধনাত্মক ঋণাত্মক। দুইটা সংখ্যার কাজ হবে, সংখ্যা দুটা কি? 0 1, এই দুটা সংখ্যার কাজ হবে। আর বিট থাকবে কয়টা? বিট থাকবে 8টা, মানে 8টি বিট থাকবে, 8টি বিট থাকবে। এই জিনিসগুলো হচ্ছে পরিপূরকের জন্য লাগবে, মানে বেসিক জিনিস, এগুলো আমাদের জানতে হবে যে এখানে দুইটা চিহ্নের কাজ হয়, দুইটা সংখ্যার কাজ হয়, আবার কি 8টা বিটেরও কাজ হয়। তো এই জিনিসগুলো আমাদের কিন্তু জানতে হবে। এখন আমরা মূল প্রশ্নের আনসারে চলে যাই। এখানে বলছে 25-এর একের পরিপূরক কত? তাহলে 25-এর আগে বাইনারি বের করতে হবে। 25-এর বাইনারিটা কিভাবে বের করবো দেখো, 1, 1-এর ডাবল 2, 2-এর ডাবল 4, এরপরে 8, এরপরে 16, তারপরে কত? 32। এখন এই যে এই সংখ্যাগুলোর মধ্যে কোনটা কোনটা যোগ করলে 25 হবে, মানে কোন কোন সংখ্যাটা অ্যাক্টিভ করলে 25 হবে। দেখো আমি যদি 16 যোগ করি, 16 আর 8 কত হয়? 16 আর 8 হচ্ছে 24, 24 আর 1-এ 25, তার মানে এই জিনিসগুলো অফ করতে হবে, এই সুইচগুলো অফ করতে হবে। তাহলে কোনটা কোনটা অন করতে হবে? 16, তারপরে 8 এবং 1। ঠিক আছে, এখন দেখো এখানে কয়টা বিট হয়েছে? 1 2 3 4 5 6টা। তাহলে আমাদের বিট লাগবে কয়টা? একটু আগে বললাম বিট লাগবে 8টা, তাহলে সামনে আরো দুটো জিরো দিব, তাহলে এখানে 8টা বিট হয়ে গেছে। এখন এই যে বাইনারি বের করলাম, এটা হচ্ছে কিসের বাইনারি? 25-এর বাইনারি মান। এই যে 25-এর বাইনারি মানটা বের করলাম, এই বাইনারি মানকে এখন একের পরিপূরক করতে হবে। আর একের পরিপূরক বলতে কি বোঝায়? একের পরিপূরক বলতে বোঝা হচ্ছে কোনো বাইনারি সংখ্যাকে বিপরীতকরণ করা। মানে কোনো একটা বাইনারি মান দেওয়া আছে, বাইনারি মান দুইটা থাকতে পারে, একটা 0 একটা 1। এখন এই 0-কে যখন বিপরীতকরণ করবা তখন হবে 1, 1-কে বিপরীতকরণ করলে হবে 0। তো এখন দেখো আমরা যদি এটা বিপরীতকরণ করি তাহলে 1 1 1 0 0 1 1 0, তার মানে এটা খাইলাম কি? এটা হচ্ছে একের পরিপূরক, একের পরিপূরক। আচ্ছা, এই যে একের পরিপূরক মানটা পাইলাম, এর সাথে জাস্ট আমরা কি করব? 1 যোগ করব, অর্থাৎ 1 যোগ করব। তাহলে 0 1 যোগ করলে 1 1 1, এরপরে 0 0 1 1 1। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে যদি কখনো এমন হয় যে এই যে যোগের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করতে হবে, যদি দেখো যোগফলের ক্ষেত্রে যখন আমরা 2-এর পরিপূরক করে যোগ করব, এই যোগের ক্ষেত্রে একটা সহজ উপায় তোমাদের বলে দেই কিভাবে যোগ, মানে এইভাবে গুনে গুনে যোগ না করে তোমরা ফলাফলটা বের করতে পারবা। যদি দেখো কোনো একটা ইনপুট যেখানে 1 হবে, ফলাফলটা যখন 1 আসবে, তারপরে সবগুলাই একের পরিপূরক অংশ ঠিক থাকবে। যেমন 0 1 যোগ করলে 1 আসছে, এরপরে দেখো এই একের পরিপূরক সবগুলাই কিন্তু ঠিক আছে। এই যে একের পরিপূরকটা দেখো পুরাটাই কিন্তু ঠিক আছে, এই যে এখান থেকে পুরোটাই দেখো মিলে গেছে, শুধুমাত্র এই বিটটা মেলে নেই। তো এই জিনিসটা একটু মনে রাখবা, যেখানেই আমাদের যোগফল 1 আসবে
তার পরবর্তী বিটগুলো একের পরিপূরকের অনুযায়ী হবে। এখন দেখো 1 1 1 0 1 তিনটা 1, এটার অপশনে কোনটা আছে? প্রথমে তিনটা 1, এই যে এখানে তিনটা 0, তার মানে এটা হবে না। এই যে এরপরে তিনটা 1, এই যে তিনটা 1 আছে, তিনটা 1 আছে, মানে এই দুটার মধ্যে একটা হতে পারে, এটাও হবে না। এখন কোনটা হবে? তারপরে দেখো তিনটা 1 তিনটা 1, তারপরে দুটা 0, এই যে দুইটা 0 মিলে গেছে, কিন্তু দুইটাতেই মিলতেছে। এরপরে শেষেরটাতে আছে তিনটা 1, এখানে দেখো দুইটা 1 0, তার মানে এই যে আমরা পেয়ে গেছি, এটা হবে না। এই যে তিনটা 1, তার মানে এটা হবে। তাহলে অ্যান্সার কি পেলাম? অ্যান্সার পাইলাম হচ্ছে সি নাম্বার। ঠিক আছে, আচ্ছা এরপরে পরবর্তী কোশ্চেনে চলে যাব। সার্বজনীন গেট তৈরিতে ব্যবহৃত হয়, সার্বজনীন গেট তৈরিতে কোনটা কোনটা ব্যবহার করা হয়? দেখো সার্বজনীন গেট তৈরিতে প্রথমে অর গেট, অর গেটের ব্যবহার হবে, তারপরে অ্যান্ড গেট, এটার ব্যবহার হবে, এরপরে নট গেট, এটার ব্যবহার হবে। তাহলে তিনটাই সঠিক। নিচের কোনটি সঠিক? তাহলে আমরা কি দিব? নিচের কোনটি সঠিক? তাহলে তিনটাই সঠিক। অ্যান্সার কি হবে? এই যে এটা অ্যান্সার হবে, তিনটাই সঠিক। এরপরে পরবর্তী প্রশ্ন দেয়া আছে, ইনভার্টার হিসেবে কাজ করে কোন লজিক গেট? এটা জ্ঞানমূলক প্রশ্ন। ইনভার্টার হিসেবে কাজ করে নট গেট, ইনভার্টার হিসেবে কাজ করে হচ্ছে নট গেট। এরপরে দেখো আমরা এই যে কোশ্চেনটা, এটা সলভ করবো এখন। এই কোশ্চেনটার মধ্যে একটু খেয়াল করো, এই কোশ্চেনটা জানলে এখানে সংখ্যা পদ্ধতি সম্পর্কে একটু ধারণা রাখতে হবে। দেয়া আছে 1 1 0 1 1 0, এর সমকক্ষ মান কোনটি? এর সমকক্ষ মান মানে এর সমান মান কোনটি? অপশন দেয়া আছে তিনটা সংখ্যা পদ্ধতিতে, একটা অক্টাল, একটা কি, একটা ডেসিমেল আর একটা হেক্সাডেসিমেল, তিনটাই কিন্তু দেয়া আছে। তাহলে আমরা একে একে তিনটাই করে দেখতে হবে আমাদের, তাছাড়া কিন্তু এটা আমরা বুঝবো না। তো দেখো আমরা প্রথমে 1 1 0 1 1 0, এটাকে প্রথমে কি করব? এটা প্রথমে অক্টাল করি। তাহলে বাইনারি থেকে অক্টালে যখন যাব তখন 3 বিটের কাজ করতে হবে, 3 বিট করে আলাদা করতে হবে। যেহেতু এটা একটা পূর্ণ সংখ্যা, তাহলে ডান দিক থেকে শুরু করে 3 বিট আলাদা করব। তো ডান দিক থেকে 0 1 1 আলাদা করলাম, এরপরে 0 1 1 3 বিট আলাদা করলাম। এখন দেখো 3 বিট করে আলাদা করার পরে আমাদের তিনটা সুইচ দিতে হবে। সুইচগুলো কিভাবে দিব? 1 1 এর ডাবল 2 2 ডাবল 4। এখন দেখো কোন কোন সুইচটা অ্যাক্টিভ আছে, দেখো প্রথম দুইটা, তাহলে 4 আর 2 এই দুটো অ্যাক্টিভ। তাহলে 4 আর 2 অ্যাক্টিভ করলে কত হয়? 4 আর 2 6, তাহলে এখানে হবে 6। আবার এখানেও দেখো 4 আর 2 6, তার মানে এটা কিন্তু হচ্ছে, মানে অক্টালে এটা হচ্ছে, তার মানে একটা অপশন পাইলাম। এরপরে দ্বিতীয় নাম্বারটা যাব, এটা হচ্ছে এই বাইনারি থেকে এখন আমাদের ডেসিমেল করতে হবে। তো বাইনারি থেকে যদি ডেসিমেল করি, আচ্ছা এটা একটু মেশাই দেই, এটা তো পাইছি। এখন আমরা এটা কি করব? 1 1 0 1 1 0, এটা বাইনারি এখন রূপান্তর করব কিসে? দশমিকে বা ডেসিমেল। তো এখন ডেসিমেল হলে দেখো এটা কি হইতে পারে? আমরা জানি যখন এরকম মানে একটা ডেসিমেল সংক্রান্ত একটা ভিত্তি যে কোনো পাশে থাকবে, তাহলে বুঝতে হবে এটা গুণ অথবা ভাগ করতে হবে। এখন কখন গুণ কখন ভাগ করব? যখন দেখব ডেসিমেলের ভিত্তিটা এই যে সংখ্যার বিপরীত দিকে আছে। ঠিক আছে, যদি ডেসিমেলের ভিত্তিটা সংখ্যার বিপরীত পাশে থাকে, অর্থাৎ সংখ্যা আর ডেসিমেল বাদে যে ভিত্তিটা ওইটা যদি একই দিকে থাকে, তাহলে গুণ করতে হবে। ঠিক আছে, সংখ্যা এবং ডেসিমেল ব্যতীত ভিত্তিটা যদি একই দিকে থাকে তাহলে গুণ করতে হবে। তাহলে এখন এটা গুণ করব, এবং গুণ করব কি দ্বারা? এই যে ডেসিমেল বাদে যে ভিত্তিটা আছে সেটা দ্বারা। তো এখন দেখো প্রথমে আমরা এইভাবে নিব সংখ্যাটা 1 1 0 1 1 0, প্রথমে সংখ্যা লিখব, গুণন, ভিত্তি লিখবো, এরপর সংখ্যাগুলোর পজিশন লিখবো। প্রত্যেকটা সংখ্যার একটা করে পজিশন আছে। এটার পজিশন 0, আচ্ছা এটা আমি অন্য কালার দিয়ে মার্ক করে দেই। এটা 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। এখন আমরা এদিকে যাই, তাহলে এটা হচ্ছে পজিশনটা হচ্ছে 0, এরপরে 1 গুণন 2 টু দি পাওয়ার 1, এরপরে 1 গুণন 2 টু দি পাওয়ার 2, এরপরে কি 0 গুণন 2 টু দি পাওয়ার 3, এরপরে 1 গুণন 2 টু দি পাওয়ার 4, এবং সবশেষে 1 গুণন 2 টু দি পাওয়ার 5। এখন এগুলার আমরা ফলাফল বের করব। তাহলে 0-র সাথে যাই গুণ দাও না কেন ফলাফল কি আসবে? 0। আবার এখানে 0-র সাথে যাই গুণ দাও কেন? 0। এবার 2 এর উপর পাওয়ার আছে 1, তাহলে 1 হলে কি হবে? 2a হবে। এবারে 4, এখানে কত হবে? এখানে হবে 16, এরপরে হবে 32। তাহলে এখন যোগ করো, তাহলে 32 আর 16 যদি যোগ করি তাহলে কত হয়? তাহলে হচ্ছে 48, 48 আর 52 54, তার মানে এটাও মিলে গেছে। তাহলে এখানে আসতেছে 54, তাহলে এইটাও কিন্তু হচ্ছে।
1 আর 2 হচ্ছে। এরপরে আমরা সর্বশেষ যেটা সেটাতে যাব। তার মানে আমরা পাইলাম এটা এটা হবে। এবার সর্বশেষ প্রশ্নটাতে যাব। এটা হচ্ছে হেক্সাডেসিমেলে। তাহলে যদি বাইনারি আর হেক্সাডেসিমেলের কাজ হয় তখন কি করতে হবে? তখন বুঝতে হবে বাইনারি আর হেক্সাডেসিমেল হলে তখন 4 বিটের কাজ করতে হবে। তো এখন 4 বিটের কাজ করবো 0 1 1 0। অবশ্যই এটা পূর্ণ সংখ্যা, এই জন্য ডান দিক থেকে বাম দিকে যেতে হবে। এরপরে 1 1 0 0। তো এখন দেখো আমরা 4টা সুইচ নেব 1 2 4 8। তো এই 4টা সুইচের মধ্যে প্রথমটাতে কোনটা অ্যাক্টিভ আছে? শেষের দুইটা, তার মানে এখানে হবে কত? 3। আর এখানে মাঝের দুইটা, তার মানে 2 আর হচ্ছে 4, কত হয়? 6। তাহলে এখানে হবে 6। তাহলে দেখো 36, এটাও মিলে যাচ্ছে। তাহলে অ্যান্সার কি হবে? তাহলে অ্যান্সার হবে হচ্ছে 3টাই। তো 3টার অপশন দেওয়া আছে ডি নাম্বারে, তাই এটার অ্যান্সার হবে ডি। অ্যান্সার হবে ডি। আচ্ছা, তাহলে আমাদের অলরেডি কোশ্চেন শেষ, প্র্যাকটিস প্রায় শেষ। তো আমরা আজকের লাইভ ক্লাসের যে এমসিকিউ গুলো সলভ করলাম, এই এমসিকিউ গুলো হচ্ছে তোমাদের প্রত্যেকটাই বাছাই করা এমসিকিউ, মানে কোনো না কোনো বছর আসছিল বা এসে থাকবে এরকম কিছু প্রশ্ন। এবং যে টপিকগুলো আলোচনা করা হচ্ছে, যদি এই কোশ্চেনগুলো না আসে তাহলে এই টাইপের কোশ্চেন আসবে, মানে এই টাইপের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় এসে থাকে। তো তোমরা এগুলা প্র্যাকটিস করবা, আশা করি এখান থেকে কমন আসবে ইনশাল্লাহ। তো আজকে এ পর্যন্তই, পরবর্তী লাইভ ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিয়মিত পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।